আসসালামু আলাইকুম সুধী দর্শক বৃন্দ। আমাদের পিসিএস মূলক সচেতনতামূলক অনুষ্ঠানে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ রাফায়েল ইসলাম। আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য হচ্ছে সচেতনতা ও নিয়মমাফিক জীবনযাত্রাই হোক পিসিএস চিকিৎসার প্রথম ধাপ। এই টাইটেল থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে পিসিও যে রোগী যারা আক্রান্ত আছেন, শুধুমাত্র কিন্তু ওষুধই তাদের চিকিৎসা নয়, বরঞ্চ নিয়মতান্ত্রিক একটা জীবনযাপন, নিয়ম মতো ব্যায়াম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু তাদের চিকিৎসার অন্যতম অংশ। সেই বিষয়ে আজকে আমরা বিস্তর আলোচনা করব আপনাদের সবার সাথে। আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মাঝখানে আমরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তথা পিজি হাসপাতালের এন্ডোক্রাইন বিভাগের এক ঝাঁক ডাক্তারকে আমরা আমাদের সাথে পেয়েছি। আমাদের এই অনুষ্ঠানের চেয়ারপারসনের যে আসনটি অলংকৃত করেছেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর এম এ হাসনাত স্যার, চেয়ারম্যান এন্ডোক্রাইনোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আছেন প্যানেল অফ এক্সপার্টসে প্রফেসর ডক্টর হুরজাহান বানু ম্যাডাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আছেন ডক্টর তানিয়া তোফায়েল ম্যাডাম, ডক্টর শাহেদ মুর্শিদ স্যার, এবং আমাদের সাথে আছেন আমাদের তিনজন স্পিকার যারা এন্ডোক্রাইনোলজি বিভাগে কাজ করছেন এবং গবেষণা করছেন। তাদের মাঝখানে আছেন ডক্টর মনির আফরোজ সিদ্দিকা, যিনি আপনাদেরকে খাদ্য খাদ্যাভ্যাসের ব্যাপারে অত্যন্ত ডিটেলসে সব পরামর্শ দিবেন। আমাদের সাথে আছেন ডক্টর তাসকিয়া নূর, যিনি আপনাদেরকে ঘুম কিভাবে পিসিওএস রোগীদেরকে সাহায্য করে সে ব্যাপারেও অনেক বিস্তারিত বলবেন। এবং আমাদের সাথে আছেন ডক্টর সামিরা বিনতে ইলিয়াস, যিনি আপনাদেরকে এই পিসিও ক্ষেত্রে কিভাবে ব্যায়াম করলে আপনারা উপকৃত হবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। সুতরাং আমরা আর দেরি না করে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের মূল বক্তব্যের দিকে চলে যাচ্ছে। আমরা আমাদের স্পিকারদের কাছে আগে চলে যাব। তাদের কাছ থেকে আমরা প্রথমেই ডক্টর মনির আফরোজ সিদ্দিকার কাছ থেকে আমরা শুনবো যে খাদ্য নিয়ন্ত্রণ কিভাবে পিসিওএস রোগীরা করতে পারে, সেটা কিভাবে করলে আমাদের জন্য সুবিধা হয়, কি করলে আমাদের উপকারে আসে। ডক্টর মনির আফরোজ সিদ্দিকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটু ট্রাবল শুটিং হচ্ছে আমাদের, আমরা এখনই সেটা ঠিক করে আপনাদের কাছে আমাদের বক্তাদের বক্তব্য নিয়ে ফেরত আসছি। হুম, অ্যালাউ করেছি।
হ্যালো, শোনা যায়? স্ক্রিনটা সুপ্রিয় একটু বড়, স্ক্রিনটা বড়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি এখন সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমরা আবার আমাদের পূর্বের বক্তব্যে ফেরত যাব। খাদ্য নিয়ন্ত্রণের ব্যাপারে ডক্টর মনির আফরোজ সিদ্দিকী আমাদেরকে বিস্তারিত বলবেন। সালাম আসসালামু আলাইকুম। পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে ওভারিতে ছোট ছোট অনেক সিস্ট থাকে, আর যে কারণে ঠিকমতো ওভুলেশন হয় না এবং মাসিক অনিয়মিত হয়। তবে পিসিওএস এর ব্যাপ্তি কিন্তু আসলে আরো অনেক বড়। আমরা জানি আমাদের শরীরে ইনসুলিন নামে একটি হরমোন থাকে। এই হরমোনের কাজ হচ্ছে শরীরে কোষের ভিতরে কার্বোহাইড্রেট বা গ্লুকোজকে ঢুকতে সাহায্য করা, আর যে কারণে শরীরের ভেতরে শক্তি তৈরি হয়। বাট পিসিএস রোগটি হলে এই ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না, ফলে তৈরি হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। আর এর কারণে আমাদের শরীরে যে চর্বি বা ফ্যাট সেল রয়েছে সেখানে অতিরিক্ত পরিমাণে পুরুষ হরমোন বা অ্যান্ড্রোজেন তৈরি হয়। পিসিওএস রোগের যে বেশিরভাগ উপসর্গগুলোই, যেমন অবাঞ্ছিত লোম, মুখে ব্রণ ওঠা, চুল পড়ে যাওয়া, এগুলোর বেশিরভাগই কিন্তু এই অতিরিক্ত অ্যান্ড্রোজেন তৈরি হওয়ার কারণেই হয়ে থাকে। তাহলে বোঝা গেল যে আমাদের শরীরে অতিরিক্ত চর্বি বা ওজনাধিক্যই কিন্তু এই পিসিওএস রোগটি বা এই রোগের কারণে যে জটিলতাগুলো সৃষ্টি হয় তার জন্য অনেকাংশে দায়ী। পলিসিস্টিক ওভারি সিনড্রোমকে বলা হয়ে থাকে লাইফস্টাইল ডিসঅর্ডার, অর্থাৎ জীবনযাপন পদ্ধতির পরিবর্তন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তার মধ্যে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলাটা অন্যতম। শুরুতে আমাদের জানতে হবে যে সঠিক ওজন মেনটেন করতে বা ওজন কমাতে আমরা প্রতিদিন কতটুকু ক্যালোরি গ্রহণ করব। আমাদের উচ্চতা অনুযায়ী যে আইডিয়াল বডি থাকা উচিত সেই অনুযায়ী আমাদেরকে ক্যালোরি গ্রহণ করতে হবে। আমরা যদি ওজন কমাতে চাই তাহলে তার থেকে কম ক্যালোরি নিতে হবে। তবে এই ব্যাপারটি আসলে ইন্ডিভিজুয়ালাইজ, অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ধরন অনুযায়ী এটা এক একজনের জন্য এক এক রকম। এজন্য সব থেকে ভালো হয় আমরা যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি খাদ্য তালিকা মেনটেন করে থাকি, তাহলে সব থেকে ভালো। এবারে আসি আমরা কি খাবো। আমাদেরকে ব্যালেন্স ডায়েট খেতে হবে, অর্থাৎ যে খাদ্যে খাবারের সবগুলো উপাদান পরিমিত পরিমাণে উপস্থিত থাকে সেটাকে ব্যালেন্স ডায়েট বলে। আমরা যদি শর্করা জাতীয় খাবার অনেক বেশি খেয়ে ফেলি তাহলে কিন্তু সেগুলো শরীরে ফ্যাট হিসেবে জমা হয়। কাজে আমরা কোন ধরনের শর্করা খাবো সেটা আমাদেরকে খুব সাবধানে নির্বাচন করতে হবে। যে কার্বোহাইড্রেট গুলো গ্লাইসেমিক ইন্ডেক্স কম, অর্থাৎ যেগুলো খাওয়ার পরে রক্তে চিনির মাত্রা ধীরে ধীরে বাড়ে এবং অনেকক্ষণ ধরে স্টেবল থাকে, এই ধরনের শর্করা, যেমন হোল গ্রেন, লাল চালের ভাত, লাল আটা রুটি, ওটস ইত্যাদি খেতে পারলে ভালো। আর রিফাইন্ড কার্বোহাইড্রেট যেগুলো খাওয়ার মানে যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, মানে খাওয়ার পরে রক্তে চিনির সুগারের একটা স্পাইক হয়, সেই কার্বোহাইড্রেট গুলো যেমন প্রসেস ফুড, সুগারি ড্রিঙ্ক, সাদা রুটি, সাদা ভাত, এই জাতীয় খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে প্রতিদিন একটা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়ার জন্য, কারণ প্রোটিন আমাদের মাসল তৈরি করে। সেই ক্ষেত্রে প্রোটিনের খুব ভালো উৎসগুলোকে আমরা চয়েস করব, যেমন ডিম, বিভিন্ন ধরনের মাছ, ডাল, লিন মিট মানে মুরগির মাংস, এগুলো খাওয়া যেতে পারে। রেড মিট যেমন গরু, খাসির মাংস, এগুলো অকেশনালি খাওয়াই ভালো। এছাড়া প্রতিদিন আমাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণে হেলদি ফ্যাট খেতে হবে, কারণ ফ্যাট শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে ফ্যাট সলিউবল যে ভিটামিনস গুলো রয়েছে, আমরা যদি ঠিকমতো ফ্যাট না খাই সেগুলো শরীরে অ্যাবসর্ব হবে না। সেক্ষেত্রে ভালো ফ্যাটের উৎস আমাদের খুঁজতে হবে, যেমন ডিমের কুসুম, অলিভ অয়েল, লো ফ্যাট মিল্ক, ডোভ, লো ফ্যাট ডেইরি মিল্ক, এগুলো খুব ভালো ফ্যাটের উৎস। এছাড়া বিভিন্ন ধরনের ফ্রেশ ফ্রুটস, যেন আমাদের দেশে সিজনাল অনেক ফ্রুটস পাওয়া যায়, আঁশযুক্ত শাকসবজি, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস থাকে। কাজে এই খাবারগুলোকেও আমাদের খাদ্য তালিকায় নিয়মিতভাবে রাখতে হবে। খাদ্য গ্রহণের ক্ষেত্রে একটি ব্যাপার খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে সাইজ, অর্থাৎ পরিমিত পরিমাণে খেতে হবে। এবারে আসি যে আমরা কিভাবে খাবো। আসলে ওজন কমানো মানে কিন্তু না খেয়ে থাকা না। আমাদেরকে অবশ্যই আমরা যে প্রধান তিনটি মিল খাই এর বাইরেও একবার বা দুইবার হালকা স্ন্যাক্স নিতে হবে। কারণ আমরা যদি অনেকক্ষণ ধরে না খেয়ে থাকি তাহলে যখন আমরা খাবো তখন খাওয়া অনেক বেশি হয়ে যাবে। এই জন্য ব্রেকফাস্ট কোনোভাবেই স্কিপ করা যাবে না। প্রতিদিন খাওয়ার একটা নির্দিষ্ট সময় ঠিক করতে হবে এবং ওই অনুযায়ী যদি খেতে পাই তাহলে ভালো। এছাড়া যখন আমরা খাবো অনেক সময় নিয়ে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে চিবিয়ে খাবো। মোবাইল বা টিভি দেখতে দেখতে খাওয়ার যে প্র্যাকটিসটা, এটা কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। আর শরীরে যাতে ভিটামিন ডির কোনো ঘাটতি না হয় এই জন্য সপ্তাহে অন্ততপক্ষে 3 থেকে 4 দিন 15 মিনিটের জন্য হলেও যদি রোদে যাওয়া যায় সেটা খুবই ভালো। দরকার হলে ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলোর সাপ্লিমেন্টেশন নিতে হবে। পরিশেষে
একটি কথা বলতেই হবে, সেটা হচ্ছে যে আজকের পৃথিবীতে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন। অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে। মানসিক স্বাস্থ্য যদি ভালো না হয়, আমরা কিন্তু কোনোভাবেই ওজন কমাতে সফলকাম হতে পারবো না। কাজেই স্ট্রেসকে ম্যানেজ করতে হবে কোপিং স্ট্র্যাটেজি অথবা দরকার হলে বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে। জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনা সম্ভব হলে, বিশেষ করে যদি সঠিক খাদ্যাভ্যাস মেনটেন করা যায়, তাহলে কিন্তু এই পিসিএস রোগটিকে আমরা অনেকটুকুই নিয়ন্ত্রণ করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মনির আফরোজ সিদ্দিকা ম্যাডামকে ডায়েট সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলার জন্য। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের অনুষ্ঠানের চেয়ারপারসন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর এম এ হাসনাত স্যার আমাদের সাথে জয়েন করেছেন। আমরা বক্তাদের বক্তব্যের পরে আমরা স্যারের কাছ থেকেও কিছু মূল্যবান পরামর্শ শুনতে পাবো ইনশাআল্লাহ, আমরা আশা করছি। আমরা আমাদের পরবর্তী বক্তার কাছে চলে যাব, যিনি আপনাদেরকে পিসিওএস রোগে ঘুমকে কিভাবে কার্যকরী উপায় প্রয়োগ করতে হয় সে ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবেন। আমরা চলে যাচ্ছি ডক্টর তাসকিয়া নূরের কাছে। আমাকে কি শোনা যাচ্ছে? ধন্যবাদ ডাক্তার রাফায়েল, আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমার আজকের আলোচনার যে শিরোনামটা, যে ঘুমকে ব্যবহার করুন ওষুধ হিসাবে, এটা কিন্তু একটু শোনা শোনা যাচ্ছে একটু অদ্ভুত। কিন্তু যখন আমরা এই বিষয়ে জানবো, তারপর আপনারা এটার গুরুত্বটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে পিসিওএস এক ধরনের হরমোনের রোগ, এবং এই রোগে আমাদের শরীরে পুরুষ এবং মহিলা হরমোনের মধ্যে যে তারতম্য, এটার কারণে আমাদের মাসিক যে অনিয়মিত থাকা এবং অন্যান্য যেই আহ, উপসর্গগুলো এগুলো দেখা দেয়। তাহলে আমাদের শরীরে যে হরমোনের সিস্টেমটা আছে, সেটা দিন এবং রাতের সাথে সম্পর্ক আছে। সম্পর্কটি হচ্ছে এমন যে কিছু হরমোন দিনের বেলায় বাড়ে, কোনোটা আবার রাতের বেলায় বাড়ে। তাহলে আমাদের যখন পর্যাপ্ত ঘুম হবে, তখন আমাদের এই হরমোনাল সাইকেলটা এবং এটার ভারসাম্যগুলো, হরমোনের সব ভারসাম্যগুলো নিয়ন্ত্রিত থাকবে। তাহলে এভাবে আমাদের পিসিএস রোগটি নিয়ন্ত্রণে থাকবে। এখন আমি যদি বলি আপনাদেরকে যে আমরা যখন পিসিএস রোগের চিকিৎসা নিয়ে কথা বলি, তখন আমাদের মাথায় থাকে আহ, খাবার নিয়ম, যেটা আমার আগের বক্তা বলে গেলেন, এবং তার সাথে ব্যায়াম এবং ওষুধ। কিন্তু ঘুমের ব্যাপারটা কিন্তু আমরা সবসময় উপেক্ষা করে যাই, এবং আমাদের এই ব্যস্ত জীবনে সবচেয়ে বেশি অবহেলিত হয়তোবা নিয়ম মাফিক ঘুম। হ্যাঁ, রাতে আমরা হয়তোবা ঘুমাচ্ছি, কিন্তু এই ঘুমটা কি আমার ঠিকভাবে হচ্ছে? যেভাবে আসলে ঘুমটা আমার শরীরের জন্য প্রয়োজন, সেভাবে কি হচ্ছে? এটা আমাদের ঠিক করতে হবে এই রোগে নিয়ন্ত্রণ রাখতে হলে। তাহলে আমাদের যখন পর্যাপ্ত ঘুম হবে, তখন আমাদের শরীরে এই যে পুরুষ হরমোন এবং মহিলা হরমোনের যে তারতম্যটি, এটি নিয়ন্ত্রণে থাকবে। একই সাথে আমাদের স্ট্রেস হরমোন বা কর্টিসল যেটি, এটিও নিয়ন্ত্রণে থাকবে। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা সম্পর্কে আপনারা জানতে পারলেন যে আমাদের পিসিএস এর পিছনে যে কারণগুলো দায়ী, তার মধ্যে একটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। পর্যাপ্ত ঘুম আপনার ইনসুলিনকেও ঠিকভাবে কাজ করতে সাহায্য করবে। এভাবেই পর্যাপ্ত ঘুম আপনার রোগটিকে নিয়ন্ত্রণে রাখবে। সাথে আপনারা খেয়াল করে দেখবেন, যখন আমাদের ঘুমটা ঠিক মতো হয় না, আমরা রাতের বেলায় জেগে থাকি, তখন আমাদের অনেক সময় খুব বেশি ক্ষুধা পায়। তখন আমরা অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার খেয়ে ফেলি। দেখা গেল আপনি সারা দিন খুব সুন্দরভাবে নিয়ম মাফিকভাবে খাওয়া দাওয়া করলেন, ব্যায়াম করলেন, খুব সুন্দর একটা নিয়মতান্ত্রিক জীবন যাপন করলেন, কিন্তু রাতের বেলা আপনার ঘুম না হয়, যখন আপনার শরীরের ক্ষুধার হরমোনটা বেড়ে যায় এবং তৃপ্তির হরমোনটা কমে যায়, তখন দেখা যায় যে আমরা অনেক বেশি খেয়ে ফেললাম হঠাৎ করে, এবং আমার সারা দিনের কষ্টটা কিন্তু মাটি হয়ে গেল। তাহলে এভাবে ঘুমটা আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করবে। আর এরপর যদি আরেকটা বিষয়ে আমরা কথা বলি, যে যখন আপনারা জানেন যে পিসিএস রোগীদের
অন্য যে কোনো আরেকজন সাধারণ আপনার বয়সী মানুষের চেয়ে পিসিওএস রোগীদের ডায়াবেটিস, হাইপারটেনশন এই রোগগুলো হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। এর পিছনেও দায়ী কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা আমি আগেও বললাম যে ঘুম হলে ইনসুলিনগুলো আপনার শরীরে ঠিকভাবে কাজ করতে পারে এবং একই সাথে আপনার যেরকম পিসিওএসও নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও কমবে। এবং একটা জিনিস জেনে আপনারা আহ, আমি যেমন যখন প্রথম এই কথাটা জেনেছিলাম, এই রিসার্চটা জেনেছিলাম, আমার কাছে খুবই মজা লেগেছিল। সেটা হচ্ছে যে অনেক বেশি ঘুমানোটাও কিন্তু আমাদের জন্য ভালো না। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে 6 থেকে 9 ঘন্টা ঘুম একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য পর্যাপ্ত ঘুম। আপনি যদি এর চেয়ে বেশি ঘুমান বা কম ঘুমান, দুটোই আপনার জন্য ক্ষতিকর হতে পারে এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। তাহলে পর্যাপ্ত ঘুম এবং আপনার বয়সের সাথে আপনার যাতে ঘুমের সময়টা ঠিক থাকে, এবং আমাদেরকে ঘুমাতে হবে কিছু নিয়ম মেনে। যেমন রাতের ঘুমটা বেশি জরুরি। আপনি যদি রাতে ঠিকমতো না ঘুমিয়ে দিনের বেলায় সেই ঘুমটা দিয়ে ঘন্টাটা ঠিক হলো, কিন্তু দিনের ঘুমটা আসলে সেইভাবে আপনার জন্য উপকারী না। তাহলে রাতের ঘুমটা এবং আনইন্টারাপ্টেড স্লিপ যেটা আমরা বলি, এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা তো আপনারা জেনেই থাকবেন যে পিসিএস রোগীরা অনেক ক্ষেত্রেই তাদের রোগ নিয়ে বা অন্যান্য কোনো কারণ নিয়েও বিভিন্ন সময় ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোতে ভুগে থাকে। এবং যখন আপনার ঘুম হবে না, তখন আপনি কর্মক্ষমতা হারিয়ে ফেলবেন এবং আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এক্ষেত্রেও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। তাহলে এখন আমি আপনাদেরকে অল্প কথায় একটু বলবো যে কিভাবে আমাদের সঠিকভাবে ঘুমটা আমরা ঘুমোতে পারি। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকদিন একই সময়ে আমরা ঘুমাবো এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করব, এমনকি ছুটির দিনেও। এবং যখন আমরা মনে করব যে আমাদের ঘুমের সময়, তার 1 ঘন্টা আগেই আমরা মোবাইল ফোন, টিভি, ল্যাপটপ এগুলো আসলে ব্যবহার করা বন্ধ করে দিব। এবং বিছানায় শুয়ে শুয়ে যে আমরা ফোনটা ব্যবহার করি ঘুমের আগে, এটা আসলে একেবারেই করা যাবে না। এটা আপনার ঘুমটাকে ঠিকভাবে আসতে এবং ঘুমের যে হরমোনগুলো এগুলো রিলিজ হতে এটাকে বাধা দেয়। এবং আমরা যেটা চেষ্টা করব যে প্রত্যেক দিনই ব্যায়াম করা, কিন্তু আমরা ঠিক ঘুমানোর আগে দিয়ে ব্যায়াম করব না, সেটাও আপনার ঘুম আসতে সমস্যা হতে পারে। এবং আমরা বিকেলের পরে, বিকাল বা সন্ধ্যায় আমরা চা, কফি, এনার্জি ড্রিঙ্ক এগুলো খাবো না। আর রাতের খাবারটা আমরা অবশ্যই ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে খেয়ে ফেলতে চেষ্টা করব। এবং আপনার যে বিছানাটাকে, এটা আমরা ব্যবহার করব শুধুমাত্র ঘুম ও বিশ্রামের জন্য। বিছানায় বসে লেখাপড়া বা অফিসের কাজ এই জিনিসগুলো আমরা করবো না ইনশাল্লাহ। এবং এর সাথে যখন আপনার ঘুমের সময়ের আগে আপনি হালকা ধরনের কোনো রিল্যাক্সেশন ব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এগুলো করলে আপনার আশা করা যায় যে ঘুমটা ঠিক মতো হবে। এবং ঘুমানোর সময় ঘরটাকে অন্ধকার করে আরামদায়ক করে আমরা ঘুমানোর চেষ্টা করব। তাহলে আশা করা যায় যে আপনারা যখন পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, তখন আপনার শরীরের হরমোনাল সাইকেলটা রিসেট হওয়ার সুযোগ পাবে এবং আপনার রোগটি নিয়ন্ত্রণ করতে অনেকখানি সাহায্য করবে, এবং আপনি একটা পজিটিভ মনোভাব নিয়ে আপনার রোগটাকে ম্যানেজ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। ডক্টর তাসকিয়া নূর, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আপনি খুব চমৎকার ভাবে ঘুমের বিষয়টি আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আসলে ঘুমও যে আমাদের জন্য কতটা প্রয়োজনীয় একটি উপাদান, সেটা আমরা বর্তমান যুগে, স্পেশালি ডিভাইসের যুগটাতে, আমরা আসলে ঠিক মতো বুঝতে পারি না। অনেকগুলো কারণই থাকে যে কারণে আসলে অনেক পিসিও রোগী যাদের একই সাথে ওজন বৃদ্ধি থাকে, তারা ওজন কমাতে পারেন না, কিন্তু ঘুম কিন্তু আসলে ওজন কমাতে অনেক সহায়ক। সেটাও আমরা ইদানিং অনেক ধরনের গবেষণাতেই দেখতে পাচ্ছি। আমরা আমাদের এখন পরবর্তী স্পিকারের কাছে চলে যাব, যিনি আসলে আমাদেরকে সবচেয়ে নেগলেক্টেড বিষয়টি বলবেন, যে বিষয়টি হচ্ছে এক্সারসাইজ। আমরা যখন ব্যায়ামের কথা বলি, তা ব্যায়ামের কথা চিন্তা করি, তখন কিন্তু অনেক সময়ই দেখা যায় আমরা সেটাতে ফুললি কমিটেড থাকতে পারি না। এবং এই জিনিসটাতে আমাদের রোগীদেরও বেশ কষ্ট হয়। বা অনেকে অল্প অল্প করে ব্যায়াম করলেও কিভাবে আসলে ব্যায়াম করলে তাদের জন্য উপকার হবে সেই জিনিসটা কিন্তু তারা মানতে বুঝতে পারেন না। সেই ব্যাপারটাই এখন আমাদেরকে বিস্তারিত জানাবেন ডাক্তার সামিরা বিনতে ইলিয়াস। ঠিক আছে। আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না। জি, শোনা যাচ্ছে আপনাকে। শোনা যাচ্ছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর রাফাইল ইসলামকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, যাতে আমি পিসিওএস আক্রান্ত যারা, তাদের ক্ষেত্রে ব্যায়ামের আসলে ভূমিকাটা কি সেই বিষয়ে যাতে কিছু কথা বলতে পারি। আমরা এতক্ষণ
সম্পর্কে আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। আরো জানতে পারলাম পিসিওএস শুধু কিন্তু একটি হরমোনজনিত সমস্যাই নয়, বরং জীবনযাত্রার সাথে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি এই পিসিওএস ম্যানেজমেন্টের একটি অন্যতম প্রধান স্তম্ভ হলো নিয়মিত ব্যায়াম করা। আমরা সবাই মোটামুটি ফেসবুক বা ইন্টারনেটের এই যুগে জানতে পারি যে পিসিওএস রোগীদের ক্ষেত্রে ওজন কমাতে হবে, কিন্তু এই পিসিওএস রোগীদের জন্য কিভাবে ব্যায়াম করতে হবে, কেন ব্যায়াম করতে হবে, এবং কিভাবে এই ব্যায়ামকে আমরা নিয়মিতভাবে আমাদের জীবনযাপনের অংশে পরিণত করতে পারি, তার সম্পর্কে আমরা প্রায়শই সন্দিহান হয়ে পড়ি। এখন প্রথমে আমাকে জানতে হবে আসলে পিসিওএস পেশেন্টের জন্য কেন ব্যায়াম করাটা জরুরি, বা এই ব্যায়ামের উপকারিতাটা আসলে কি। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের শরীরে যখন গ্লুকোজের পরিমাণ বেশি থাকে তখন বেশি বেশি ইনসুলিন উৎপাদন হয় সেই গ্লুকোজটাকে ঢুকানোর জন্য কোষের ভিতরে, এবং তখন ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। এই নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আমাদের শরীরের কোষ এবং পেশিতে ইনসুলিনের সহায়তা ছাড়াই গ্লুকোজ গ্রহণ বাড়ে। এতে করে আমাদের রক্তে শর্করার পরিমাণটা কমে যায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের পরিমাণ কমে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে। এতে করে একটি বড় ধরনের ঝুঁকি যা পিসিওএস পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে ভবিষ্যৎ টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি, এটি অনেকাংশে কমে যায়। এছাড়া এই ইনসুলিন কমানোর সাথে সাথে আমরা জানি যে পিসিওএস সমস্যা যারা ভুগছেন তাদের ওভারি বা ডিম্বাশয় থেকে অতিরিক্ত যে পুরুষ হরমোন তৈরি হচ্ছে, সেই পুরুষ হরমোন তৈরি কমাতেও এই ব্যায়াম সাহায্য করে। এতে করে হরমোনের ভারসাম্য রক্ষা হয় এবং যে ওভুলেশনের সমস্যায় বা যে মাসে মাসে ডিম্বস্ফোটনের সমস্যায় পিসিওএস রোগীরা ভুগেন, মাসিক অনিয়মিত হওয়া বা গর্ভধারণে বিলম্ব হয়, এই সমস্যাগুলাই ভুগেন, তাদের ক্ষেত্রে কিন্তু ওভুলেশন উন্নত হয়, মাসিক নিয়মিত হয় এবং বাচ্চা এবং তারা গর্ভধারণের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এবং এই ব্যায়াম করার ফলে কিন্তু আমাদের শরীরের অতিরিক্ত ক্যালোরি বার্ন হয়, যা শরীরের চর্বি বা অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে। এমনকি রক্তে যেই খারাপ চর্বিগুলো ধমনীতে জমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, সেই খারাপ চর্বির পরিমাণও কমাতে সাহায্য করে। পিসিওএস রোগীরা অতিরিক্ত হতাশা ও স্ট্রেসে ভুগে। ব্যায়াম করলে এন্ডোরফিন, সেরোটোনিন এসব হরমোনগুলো নিঃসরণ বেড়ে যায়, যা মনকে ভালো রাখে, উদ্বেগ এবং ডিপ্রেশন কমাতে আমাদেরকে সাহায্য করে। এভাবেই কিন্তু নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শুধু ওজন কমানোই নয়, বরং পিসিওএস এর সম্ভাব্য যেসব জটিলতা আছে যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বন্ধ্যাত্ব, এমনকি হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকিও কিন্তু কমানো সম্ভব। এখন আমাদেরকে আসলে জানার বিষয় হচ্ছে পিসিওএস পিসিওএস সমস্যা যারা ভুগছেন তারা কি কি ধরনের ব্যায়াম করতে পারেন। কারণ ব্যায়ামের কথাটা যখনই আসে তখন আমরা আহ, ভাবি যে আমাদেরকে নিশ্চয়ই অনেক হ্যাভি কোনো ওয়ার্কআউট করতে হবে, জিমের দিকে দৌড়াতে হবে, জিমে ভর্তি হতে হবে, বা বাসায় দেখা যায় হচ্ছে আমরা মেশিন এনে বিভিন্ন ব্যায়াম শুরু করি, কিন্তু দেখা যায় দীর্ঘমেয়াদী ভাবে আমরা আর ব্যায়ামটা চালাতে পারি না, আমরা বিভিন্ন ধরনের স্ট্রেসে ভুগি। তাহলে আমাকে আসলে জানতে হবে কি কি ধরনের ব্যায়াম আছে, এরপরে আমি আসলে বলবো যে কোন ব্যায়ামটা পিসিওএস যারা সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে উপযোগী। কিছু কিছু ব্যায়াম আছে যেগুলো হচ্ছে মাঝারি মাত্রার ব্যায়াম, কিছু আছে ভারী মাত্রার ব্যায়াম, এবং আবার কিছু আছে পেশি বৃদ্ধিকারী ব্যায়াম। মাঝারি মাত্রার ব্যায়াম যেমন দ্রুত হাঁটা, ধীরে সাইকেল চালানো, অবসরকালীন সাঁতার কাটা ইত্যাদি। ভারী মাত্রার ব্যায়াম আছে যেমন দৌড়ানো বা জগিং যেটাকে আমরা বলি, দ্রুত সাইকেল চালনা, নাচ বা অ্যারোবিক ডান্স, একটানা সাঁতার কাটা, রশি লাফানো ইত্যাদি। পেশি বৃদ্ধিকারী বিভিন্ন ব্যায়াম আছে যেমন বুক ডাউন, স্কোয়াটিং, উঠবস করা, ভারোত্তোলন, উপরে ওঠা ইত্যাদি। এখন এই ব্যায়ামগুলো আমরা কিভাবে করতে পারি। সাধারণত সপ্তাহে অন্তত 5 দিন আপনি যদি 30 থেকে 60 মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম যদি হচ্ছে করা হয়, সেটা সাধারণত আদর্শ হিসেবে ধরা হয়। এবং এই 5 দিন ব্যায়াম করার ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনি পরপর 2 দিন ব্যায়াম বাদ দিতে পারবেন না, যেমন আপনি পরপর বৃহস্পতিবার এবং শুক্রবার ব্যায়াম বাদ দিতে পারবেন না। এবং এই মাঝারি মাত্রার ব্যায়ামের সাথে আপনি চাইলে সপ্তাহে 3 থেকে 4 দিন 15 মিনিট ভারী ব্যায়ামগুলো যোগ করতে পারেন, অথবা দুইটা মিলিয়ে ব্যায়াম করতে পারেন, অথবা সপ্তাহে 2 থেকে 3 দিন পেশি বৃদ্ধিকারী ব্যায়ামগুলো করতে পারেন। এখন পিসিওএস রোগীদের ক্ষেত্রে আসলে সবচেয়ে উত্তম কোনটা। পিসিওএস রোগীদের ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে মাঝারি মাত্রার ব্যায়াম, এবং বিশেষত দ্রুত হাঁটা, যা সহজেই কিন্তু আমরা ঘড়ি ধরে ঘরে বাইরে নিয়মিতভাবে করতে পারি।
কারণ আমরা যখনই দেখা যায় নিয়মিতভাবে ভারী মাত্রার ব্যায়ামগুলো শুরু করি, দেখা যায় আমাদের পেশিতে ব্যথা, জয়েন্টে ব্যথা, বা দেখা যায় একটা আলাদা করে সময় বের করা জিমের জন্য, এগুলো অনেক ক্ষেত্রেই হয়ে ওঠে না। তখন দেখা যায় সব থেকে বেশি নেগলেক্ট কিন্তু এই ব্যায়ামকেই করা হয়। অথচ আমরা কিন্তু সপ্তাহে 5 দিন নিয়মিতভাবে হাঁটার মাধ্যমে ব্যায়ামটাকে খুব সহজে নিজেদের অভ্যাসে পরিণত করতে পারি এবং ব্যায়ামের সমস্ত উপকারিতাগুলো লাভ করতে পারি। যেহেতু দ্রুত হাঁটা প্রতিদিন নিয়মিতভাবে অভ্যাস করার মতো একটি ব্যায়াম, এবং পিসিওএস চিকিৎসার মূল মন্ত্রই হচ্ছে ডিসিপ্লিন বা অনুশাসন, অর্থাৎ নিজের জীবনযাত্রার অভ্যাসগুলোকে হচ্ছে পরিবর্তন করা। তাই হাঁটাকেই সেক্ষেত্রে আমরা প্রাধান্য বেশি দিব, এবং সেক্ষেত্রে আমরা চাইলে মাঝে মাঝে ভারী মাত্রার ব্যায়ামগুলো এর সাথে যোগ করতে পারি, যদি আমাদের শরীর এবং সময় সেটাতে সায় দেয়। এখন আমরা এই এই যে হাঁটবো, এখন কিভাবে হাঁটলে আমাদের আসলে হচ্ছে ব্যায়ামের উপকারিতাগুলো আমরা লাভ করতে পারি। আমরা প্রথম 15 থেকে 20 মিনিট ধীর গতিতে হাঁটা শুরু করব, বিশেষত যারা প্রথম প্রথম ব্যায়াম শুরু করছেন। এরপর আমরা আস্তে আস্তে গতি বাড়াবো। এমন ভাবে হাঁটতে হবে যাতে আপনি হাঁটার সময় একটি বাক্য পুরোপুরি সম্পূর্ণ না করতে পারেন, যাতে হৃদস্পন্দন দ্রুত হয় এবং শরীরের ঘাম ঝরে। পিসিওএস এর চিকিৎসার মূল মন্ত্রই হলো আপনার জীবনযাত্রার পরিবর্তন। খাদ্য, ঘুম, মানসিক প্রশান্তির মাধ্যমে ব্যায়ামকে জীবনের অংশে পরিণত করাই হলো আসল চাবিকাঠি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন ঠিক আছে, যাদের ওজন বেশি তারা ব্যায়াম করে ওজন কমাবে। আমার তো ওজন ঠিক আছে, বা আমার উম, আমি যথেষ্ট চিকন, তাহলে আমার ব্যায়াম করার প্রয়োজন কি? আপনি আহ, যারা সাধারণত চিকন হওয়ার পরও পিসিওএস সমস্যায় ভুগছেন, আমরা তাদেরকে সাধারণত লিন পিসিওএস বলি। এসব রোগীদের ক্ষেত্রে তাদের যে আদর্শ ওজন সেটাকে ধরে রাখার জন্য এবং অন্যান্য হরমোনের যে ভারসাম্য, যেমন ইনসুলিন কমানো, পুরুষ হরমোনের পরিমাণ কমানো, এবং পিসিওএস এর যে অন্যান্য উপসর্গ এগুলো কমানোর জন্য কিন্তু ব্যায়ামের কোনো বিকল্প নেই। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, পিসিওএস ম্যানেজমেন্টে এই ব্যায়াম অথবা নিয়মিতভাবে হাঁটা হবে আমাদের প্রতিদিনের অভ্যাস। অত্যন্ত ধন্যবাদ ডক্টর সামিরা বিনতে ইলিয়াস আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা পিসিওএস রোগীদের আসলে ব্যায়ামটা কিভাবে করা উচিত সে সম্পর্কে একটু বিস্তারিত জানতে পারলাম। আমরা আমাদের রোগীদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন পাচ্ছি অলরেডি। আমরা সেই প্রশ্নগুলোর দিকে আসবো কিছুক্ষণ পরেই। আমাদের প্যানেল অফ এক্সপার্টস আছেন আজকে, যারা অনেকগুলো কোশ্চেনই হয়তো আপনাদেরকে উত্তর দিবেন। এর মধ্যে বলে রাখতে চাই যে আমরা অত্যন্ত আহ, সৌভাগ্যবান বোধ করছি, আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সাথে এখন আছেন এই মুহূর্তে আমাদের আজকের প্রোগ্রামের চেয়ারপারসন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান এবং প্রফেসর এম এ হাসনাত স্যার। স্যার, আপনার কাছ থেকে আমরা কিছু আজ আমাদের আজকের অনুষ্ঠান ব্যাপারে কিছু মূল্যবান মতামত আশা করছি স্যার। ধন্যবাদ সঞ্চালক রাফায়েল। আমার একটা জিনিস মনে পড়ছে, আমি ছোটবেলায় যাত্রা দেখতে যে একটা গল্প শুনেছিলাম। সেখানে আগে যাত্রাতে মেয়েদেরকে নেওয়া হতো না, ছেলেদেরকে মেয়ে সাজানো হতো। তো যে ছেলেটাকে, আমাকে শোনা যাচ্ছে? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ। যে ছেলেটাকে মেয়ে সাজানো হয়েছিল সেদিন তার শেভ করতে ভুল হয়ে গেছিল। নাটকের দিন ভুল করে সে শেভ করতে ভুলে গিয়েছিল। সে যখন মঞ্চে প্রবেশ করলো, অডিয়েন্সের মধ্যে হইচই পড়ে গেল। তো রাজা যিনি ছিলেন মঞ্চে, তিনি খুবই বুদ্ধিসম্পন্ন। তাড়াতাড়ি অবস্থা বেগতিক দেখে উনি সামাল দেওয়ার জন্য ছন্দ আকারে বললেন, রাজ্যে হলো একই অনাসৃষ্টি, রানীর মুখে দেখি গো, যাও রানী অন্দর মহলে ফেলে এসো গো। এটা বলার উদ্দেশ্য হলো, এই মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম, শরীরে অবাঞ্ছিত লোম, বিষয়টা আমরা খুব সহজভাবে নিতে পারি না। আসলে তো বিষয়টা সহজ নয় মেয়েদের ক্ষেত্রে। এই বিষয়টা আমাদের দেশে আহ, যখন এটা আমরা ডাক্তারদের মধ্যে এটা উদ্বিগ্নতা আসলো, সেটা 90-এর দশকে। তার আগে আমি যখন 1980-তে, 80-র দশকে লেখাপড়া করেছি এমবিবিএস, আমার এখন অনেক বয়স হয়ে গেছে। তো তখন আমরা জানতাম যে এটা রেয়ার একটা ডিজিজ।
এবং এটা হইলে যে সমস্ত ক্রুড মেথডে চিকিৎসা করা হতো, এটা অ্যাবডোমেন ওপেন করে ওভারি গুলাকে ফুটা ফুটা করে দেওয়া হতো। এটাকে আর এক ভাষায় স্টিভেন লেভিনসন সিনড্রোম বলা হতো। এটা হলো গাইনি অফসের ডাক্তারদের এই ছিল তখনকার চিকিৎসা। পরবর্তীকালে এটা মডিফিকেশন হয়েছে। আমার মনে হয় সঞ্চালক ফোকাসে থাকলেই আমি স্বস্তি বোধ করছি। তো সঞ্চালক ফোকাসে থাকলেই ভালো, তাহলে জি একটু স্যার। তাকে উদ্দেশ্য করে কথা বলতে পারি। জি স্যার। তো এটা উম, যখন 1998-99 দিকে আমি পিজিতে কাজ করছিলাম, তখনকার পিজি হসপিটাল মানে মাত্র তখন বিশ্ববিদ্যালয় পরিণত, তখন ব্রিটিশ মেডিকেল ব্রিটিশ অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি একটা জার্নাল আছে, ভালো জার্নাল। সেইটার একটা পুরা একটা জার্নাল ইস্যুতেই এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে একটা পাবলিকেশন হলো, বিভিন্ন আর্টিকেল। তো সেটা আমার যিনি প্রফেসর ছিলেন, দেশের প্রখ্যাত প্রফেসর এম এন আলম, অনেকে হয়তো চিনেন। তো উনি আমাকে বললেন যে এটা তো বেশ ব্যাপক আকারেই এখন সাড়া দিচ্ছে চারিদিকে পৃথিবীতে। তো এই বিষয়ে আমরা একদিন সিম্পোজিয়া আকারে সবার সাথে আলোচনা করি। যে কথা সেই কাজ, আমি এটা তৈরি করে ওই জার্নালের বিষয়বস্তু তুলে ধরার জন্য আলোচনাও করলাম আমাদের একটা সিম্পোজিয়াতে, মিনি আকারে 100-200 লোকের ডাক্তারদের সাথে। তাতে সবাই বেশ বিমুখ মনোভাবই মনে হলো, হাস্যস্কর বিষয় মনে হলো, তচ্ছতাচ্ছিল্য এবং টিটকারির ছাত্র হয়ে গেলাম আমার প্রফেসর এবং আমি। কিন্তু আজকে আমার অবাক লাগে, এ তো এখন সারা দুনিয়া ছেয়ে যাচ্ছে। যেদিকে তাকাই সেদিকেই বিভ্রাট। যেদিকে তাকাই, 2-4টা মেয়ের দিকে তাকালেই মনে হয় যে ওদের অবাঞ্ছিত লোম ওদের মুখে দাড়ি হয়ে গেছে, তারা একটা জড়সড় বোধ করে। তো বিষয়টা ঠিক এখন আর ওইরকম আগের মতো উল্টা হয়ে দাঁড়ালো এখন, যে এখন তো এটা ত্রাসে পরিণত হয়েছে। তাহলে নিশ্চয়ই এই অবসরে আমাদের অনেক পরিবর্তন হয়েছে। মাঝখান দিয়ে বলিনি আজকে সবাইকে ধন্যবাদ। আমি খেয়াল করে দেখলাম প্রায় 150 শতাধিক, 150-এরও অধিক জন আমাদের এই জুমে আজকে যোগ দিয়েছেন, এবং এই জুম যারা অ্যারেঞ্জ করেছেন তারা সবাই আমাদেরই লোক, এবং এরা খুবই অ্যাক্টিভ। আমি খুবই তাদের উপরে খুবই সন্তুষ্ট যে তারা এমন একটা প্রোগ্রাম যে খুব সাকসেসফুলি জুমে মানুষকে আটকাতে পেরেছে এবং এটা করতে পারছে। এটা আমার খুবই ভালো লাগছে। আমার ফিলিং ভেরি অনার্ড আর কি, আমার ফিলিং ভেরি স্যাটিসফাইড যে তারা এখন আর ছোট মানুষ নাই, তারা অনেক চাইলে অনেক কিছুই এখন করে ফেলে। এটা আমাকে খুবই উদ্বুদ্ধ করেছে আজকে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখন তো এই চারিদিকে বিভ্রাট। যে সমস্ত কথা বক্তারা বললেন, খাবারের কথা, ঘুমের কথা, তারপরে এই যে ডক্টর সামিরা বিনতে ইলিয়াস যেটা বললেন যে গুছায় জীবনযাপন করা, এই কোনোটাই এখন আমাদের আয়ত্তের মধ্যে রাখা কঠিন হচ্ছে। সমস্ত পৃথিবী আনরেস্ট। আজকে তো ঘুম টুটে গেছে, চারিদিকে যা ঘটছে, ঘরের থেকে বাইরে বেরোলেই এমন সব উদ্ভট জিনিসের সম্মুখীন হতে হচ্ছে। কোথা দিয়ে ঘুম আসবে? ঘুম তো এমনিই টুটে যাচ্ছে, ঘরের মধ্যে বসেই চিন্তা করলে ঘুম টুটে যাচ্ছে। খাবারের বিষয়, এই খাবারের যে দুরবস্থা, কোনো নিয়ন্ত্রণ নাই। কে কি খাওয়াচ্ছে, কি খাচ্ছি, কোনো রকমের নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। মোবাইল কোড, এই কোড সেই কোড, এই এই রুল ওই রুল, কোনোটা দিয়েই কন্ট্রোল করা যাচ্ছে না। আবার ঘুমের বিষয় যেটা বললো যে ঘুম কি করে হবে, চারিদিকে হই চই, কোনো শৃঙ্খলা নাই, পাশের বাড়িতে জোরে ডেক বাজাচ্ছে, হয়তো একটা উদ্ভট জিনিস আমার বাচ্চাটা দেখে আসলো, তার ঘুম কি করে আসবে? আমরা আচরণ করছি বাচ্চাটার সাথে এমন ভাবে, ওর রাতের ঘুম হবে কি করে? তাহলে সবকিছুই মানে আমরা ছন্দহীন করে ফেলেছি। আমাদের লাইফের যে একটা স্বাচ্ছন্দ্যময় একটা ছন্দপূর্ণ গতি ছিল, সেটাই আমরা করে ফেলেছি উল্টা পাল্টা, যার ফলে হয়তোবা এই যে সমস্ত বিষয় ওনারা বলছেন বা এরা আমাদের জুনিয়র ডাক্তাররা বলছেন, তাতে এই বিষয়টা সামগ্রিক বিষয়। এটা কোনো ছোট ইনসুলিন রেজিস্ট্যান্স বা অ্যান্ড্রোজেনিক হরমোন এক্সেস এই বিষয়ের মধ্যে সীমিত নাই আর এখন। আর আসলে এটাই তার মেন পদ্ধতি বা মেকানিজম নয়, আসল উৎস। এবং এটা এটা হলো অনেক গোড়াতেই, যেমন এই যে পরিবেশ উন্নত করা, খাবারের অভ্যাস উন্নত করা,
লাইফ স্টাইল উন্নত করা, এই বিষয়গুলো যত ডিস্টর্ট হচ্ছে তত বেশি আমরা এই বিভিন্ন অ্যাবারেশনের শিকার হচ্ছি, হরমোনের অসুবিধা, রেজিস্ট্যান্স, ওবেসিটি। তো এগুলো কারণ না বলে বরং বলতে পারি এরই একটা অ্যাসোসিয়েশন বা এর একটা এক্সপ্রেশন এইগুলা। তাহলে এইগুলোকে সারাই করার জন্য যে সমস্ত উপাদান ইউজ করা হচ্ছে, যে আমরা কখনো মেটফর্মিন ইউজ করছি, কখনো ওয়েট কমানোর চেষ্টা করছি, সেটাও করতে হবে। আসলে মেন হচ্ছে আমাদের এই বিশৃঙ্খলা জীবন, এই যে আমাদের খাবারের উল্টাপাল্টা অভ্যাস, উল্টাপাল্টা আইটেম, এবং আমাদের এই পরিবেশকে আনরেস্ট করে দিয়ে ঘুমের ব্যাঘাত, জীবনযাপনের ব্যাঘাত, এই বিষয়গুলো যদি সামগ্রিকভাবে আহ, মানুষের চিন্তার মধ্যে বা সবার চেতনার মধ্যে না আসে, তাহলে আমরা খুব বেশি দূর আগাতে পারবো এটা বিশ্বাস করা কঠিন হয়ে পড়বে। আর পাশাপাশি যারা আজকে এই সমস্ত বক্তা বা যারা অর্গানাইজ করেছে, এরা আমার থেকে কয়েক গুণ এই বিষয়ে জ্ঞানী। আমি বলতে বাধ্য হচ্ছি এ বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত। যারা দর্শক আছেন বা যারা শ্রোতা, আমি এই বিষয়ে খুবই কম জ্ঞানী এবং খুবই কম দক্ষ। তো ওদের কাছে প্রতিনিয়তই আমি শিখি। আর এদের সাথে আমার সম্পর্কটা কিছুটা এরকম, কখনো অভিমানের, কখনো রাগারাগি করি, কখনো আমি অভিমান করে বসে থাকি, কখনো ওরা অভিমান করে। কিন্তু তার ভিতর দিয়ে সবাই এই যার যার কাজের সাথে যে সম্পৃক্ত আছে এবং এটাকে যে তারা ইন্টারেস্ট নিয়ে ওন করে, এটাই সবচেয়ে আহ, দেখার বিষয় আমাদের এই গ্রুপটার মধ্যে, এই টিমের মধ্যে। তো সেটাই সবচেয়ে মানে ভালো সাইড। তো আশা করা যায় এরা একসময় হয়তো বা আরো অনেক ভালো সমাধান আমাদের জন্য বলতে পারবে। আজকে যারা এই জুম মিটিং এ যোগ দিয়েছেন শোনার জন্য উৎসাহ নিয়ে, তাদের সবাইকে অনেক অনেক মানে মন থেকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই বিষয়টা সবাই আস্তে আস্তে সচেতন হলে হয়তোবা একদিন আমরা সুশৃঙ্খল জীবনযাপন, সুশৃঙ্খল খাওয়া দাওয়ার মধ্যে এবং সুশৃঙ্খল নিয়ম কানুনের মধ্যে আসি। যদি বাড়ির পরিবেশ, মাঠের পরিবেশ, আমার অফিসের পরিবেশ, আমার বন্ধু বান্ধব আড্ডার পরিবেশ, হয়তোবা আমরা আবার যদি সুশৃঙ্খল করে ফেলি, কিছুটা হয়তো এখান থেকে আমরা ন্যাচারাল ভাবেই আমরা পরিত্রাণ পেয়ে যেতে পারবো। আমাদের আর এত ওষুধ খোঁজাখুঁজি করতে হবে না, এটা সেটা খোঁজাখুঁজি করে বেড়াতে হবে না। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী এক্সপার্টদের মূল্যবান বক্তব্য শুনবো, তাদের কাছে নিশ্চয়ই আমাদের অনেক কিছু শেখার আছে। সে আশা করে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। থ্যাংক ইউ। আপনাকে অত্যন্ত ধন্যবাদ স্যার। অত্যন্ত ব্যস্ত একটি দিনের মধ্যে খুব মূল্যবান সময় আপনি আমাদেরকে দিয়েছেন এবং আমাদের শ্রোতারা আপনাকে কাছে পেয়েছে। আপনার কাছ থেকে অনেক জটিল কিছু বিষয় খুব সহজভাবে আমাদের শ্রোতারা বুঝতে পেরেছে। হাস্যরসাত্মক ঘটনার মাধ্যমেও তারা অনেক জটিল বিষয়গুলোকে আসলে কিভাবে ট্যাকেল করতে হয়, কি কি কারণে হচ্ছে, সেই জিনিসগুলো স্যার আপনার কাছ থেকে সরাসরি শুনতে পেরেছে এবং আমরাও শুনতে পেলাম। আমরা সবাই এই জন্য সৌভাগ্যবান বোধ করছি। আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের আজকের স্পেশাল গেস্ট ডক্টর তাসফিনা হক, যিনি ফেসবুকে একটি বড় প্ল্যাটফর্ম পরিচালনা করেন, যেখানে মাধ্যমে পিসিওএস এর অনেক রোগীরা বিভিন্ন রকম শলা পরামর্শের মাধ্যমে উপকৃত হন। আমরা ডক্টর তাসফিনা হকের কাছ থেকে শুনতে চাবো যে আপনার কমিউনিটি লেভেলে দেখা যায় যে বিভিন্ন পিসিও রোগীরা আপনাকে অ্যাপ্রোচ করে এবং কিছু কিছু সমস্যা নিয়ে, ট্রাবল শুটিং নিয়ে আপনাকে প্রশ্ন করে, আপনাদের কাছ থেকে সলিউশন চায়। আপনারা কমনলি সাধারণ মানুষের কাছ থেকে কমিউনিটি লেভেলে কি ধরনের সমস্যাগুলো আপনারা শুনতে পান বা জানতে পান এবং সেগুলোর কি ধরনের সমস্যা সমাধান আপনারা তাদেরকে দেন, এই ব্যাপারে আমি সংক্ষেপে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, ডক্টর তাসফিনা হক। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের যেসব ডক্টর আজকে খুব সুন্দর মূল্যবান সময় দিয়ে, তাদের মূল্যবান সময় দিয়ে খুব সুন্দর সেশন করলেন এবং যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ডিসকাস করলেন, তাদেরকে আমি এটার জন্য অনেক ধন্যবাদ জানাই। এবং আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার হাসনাত স্যার এখানে প্রেজেন্ট আছেন, স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে আজকে প্রেজেন্ট থাকার জন্য। তো প্রথমত আহ, যে কোয়েশ্চেনগুলো আমাকে করা হলো সেটার অ্যান্সারটা দেওয়ার আগে বলতে হবে যে শিফা ওয়েলনেসটা কেন আমি শুরু করলাম। হ্যাঁ, তো আমাদের শিফা ওয়েলনেসটা হচ্ছে যেখানে আমরা পিসিওএস রোগীদেরকে নিয়ে কাজ করছি। তো এটা শুরু করার পেছনের কারণটা আসলে আমার নিজের হেলথ, কারণ আমি নিজেও একজন পিসিওএস রোগী। এবং একজন ডক্টর হিসেবেও আমি এটা নিয়ে অনেক সাফার করেছি।
হ্যাঁ, যে আমি অনেক ছোটবেলা থেকেই লাইক যখন ফার্স্ট পিরিয়ড হলো ক্লাস 6-7, ওই সময় থেকেই পিরিয়ড ইরেগুলার ছিল। তখন সবাই বলতো যে বড় হলে ঠিক হয়ে যাবে। দেন হচ্ছে ফেসিয়াল হেয়ার গ্রো করলো, তখনও সবাই অনেকে বললো যে না এগুলো ঠিক হয়ে যাবে। আমার ফ্যামিলিতেও ছিল, আমার প্যাটার্নাল সাইডে আমার ফুপুদের এরকম কিছু সমস্যা আছে। তো জিনিসটা খুব কষ্টকর ছিল, মানে একটা টিনেজ মেয়ে হিসেবে তখন তো আসলে মেডিকেলও ভর্তি হয়নি, এই জিনিসগুলো জানতামও না। তো টিনেজার হিসেবে এটা আমার জন্য খুব কষ্টকর ছিল। অ্যান্ড আমি অ্যাজ আ পার্সন আমি খুব ইন্ট্রোভার্ট, তো কারোর সাথে যে জিনিসগুলো নিয়ে শেয়ার করব এটাও আসলে মানে লজ্জার মতো মনে হতো যে আচ্ছা কাউকে নিয়ে এটা কথা বলবো, এগুলো নিয়ে কথা বলবো, সবাই কি বলবে। তো দেখতাম যে না, আমার ফ্রেন্ডদের সবার রেগুলার পিরিয়ড হচ্ছে কিন্তু আমার এরকম রেগুলার হচ্ছে না। তো এই জিনিসগুলো নিয়ে অনেক আহ, মানে কষ্টের মধ্যে থাকতাম, সাফারিংস এর মধ্যে থাকতাম। বিভিন্ন সময় অনেক রকম ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু কখনো আসলে ওই সময়টাতে যখন ছোট ছিলাম, আমি প্রায় 15-20 বছর আগের কথা বলছি, তো ওই সময়টাতে এত বেশি অ্যাওয়ারনেসও ছিল না। অ্যান্ড তখন আসলে লাইফস্টাইল সম্পর্কে আমরা জানতামও না যে আসলে লাইফস্টাইল ম্যানেজমেন্ট এরকম করতে হয়। তো যে কারণে আসলে ওরকম একটা ব্যাড লাইফস্টাইলের মধ্যেই বড় হয়েছি। হ্যাঁ, যে প্রতিদিন হয়তো খুব সুগারি খাবার খাচ্ছি, বাইরের খাবার খাচ্ছি, চকলেট আইসক্রিম এগুলো ডেইলি খাচ্ছি। খুবই ব্যাড একটা লাইফস্টাইলে বড় হয়েছি, যেটা এখন বুঝি। তো যখন মেডিকেলে ভর্তি হলাম, আস্তে আস্তে জিনিসগুলো নিয়ে স্টাডি করা শুরু করলাম, আরো পড়াশোনা শুরু করলাম, তখন আসলে বুঝতে পারলাম যে পিসিওএস এর মূল ট্রিটমেন্টটা কিন্তু লাইফস্টাইল ম্যানেজমেন্ট। হ্যাঁ, লাইফস্টাইল ম্যানেজমেন্ট বলতে যে বাজে লাইফস্টাইলটাতে আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি সেটাকে রিভার্স করে একটা হেলদি লাইফস্টাইল আমাকে ব্যাক করতে হবে। দ্যাট ইজ দ্য অনলি ট্রিটমেন্ট। আমরা হয়তো ওষুধ, পিসিওএস এর মেডিকেল ট্রিটমেন্টও আছে, কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের সাথে আমাকে লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতেই হবে। উইদাউট লাইফস্টাইল ম্যানেজমেন্ট আসলে পিসিওএস এর মেডিকেল ট্রিটমেন্টও আমরা খুব লং টার্মে ভালো ইফেক্ট আমরা পাবো না, স্পেশালি যাদের হয়তো অনেক লম্বা সময়ের পিসিওএস আছে, একটু সিভিয়ারিটিটা বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে আমার মনে হলো যে আমি তো এই জায়গাটাতে একা না। হ্যাঁ, তো আসলে এখানে তো অন্য সবাইকে এটা হেল্প করার একটা ব্যাপার আছে। কারণ পিসিওএস কিন্তু এখনো আমাদের বাংলাদেশে একটা ট্যাবুর মতো। হ্যাঁ, যে যেরকম ধরেন ডায়াবেটিস, যে মানুষটা ডায়াবেটিস আছে, যে মেয়েটার পিসিওএস আছে, তারা ধরেন একই জায়গায় একটা দাওয়াতে বসলো, তো সেখানে হয়তো মিষ্টি খাবার আছে বা অনেক কার্বোহাইড্রেট রিচ খাবার আছে। একটা ডায়াবেটিস রোগী কিন্তু ইজিলি বলতে পারবে যে না আমি মিষ্টি খাবো না, আমার ডায়াবেটিস আছে। সবাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে যে হ্যাঁ তোমার খাওয়ার দরকার নেই। কিন্তু একটা পিসিওএস এর মেয়ে যদি বলে যে আমার পিসিওএস আছে, আমি মিষ্টিটা খাবো না, তখন সবাই কোয়েশ্চেন শুরু করবে, ও তোমার পিসিওএস আছে, কি হয়েছে, তোমার এটা সমস্যা, তোমার কি এই কারণেই বাচ্চা হচ্ছে না, তোমার তো বাচ্চা হবে না, হ্যাঁ তোমার তো বিয়েই হবে না, এসব সমস্যা, বিয়ের আগে কিন্তু এসব সমস্যা বলো না, হ্যাঁ এগুলো কাউকে বলবা না। ঠিক আছে। সো পিসিওএস যাদের আছে তারা, স্যার যেরকম বললেন যে জড়সড় হয়ে থাকা, এটা কিন্তু সত্যি আছে। মানে আমার নিজের মধ্যেও ছিল যে না আমি কাউকে বেশি বলবো না যে আমার পিসিওএস আছে। হ্যাঁ, বাট এখন আলহামদুলিল্লাহ সবার সামনে বলতে পারছি। হ্যাঁ, সো এই যে ব্যাপারটা, এটা কিন্তু পিসিওএস যাদের আছে আমি মনে করি প্রত্যেকটা মেয়ে এই জিনিসটা সাফার করে। হ্যাঁ, এন্ড এই যে লাইফস্টাইল চেঞ্জ করা, আমি হয়তো চাই যে আমি একটা হেলদি খাবো, আমি এটা খাবো না সেটা খাবো না, বাট এটাতে আমার ফ্যামিলি মেম্বার বা আমার আশেপাশে যারা আছে সবাইকে কিন্তু আমার সাথে কোঅপারেট করতে হবে। হ্যাঁ, তো যা বলছিলাম, তো এই যে এই জিনিসগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। তো আমি নিজে লাইফস্টাইল চেঞ্জ করেছি, এবং চেঞ্জ করার পরে দেখলাম যে আমার পিরিয়ড একদম রেগুলার হয়ে যাচ্ছে, যেটা আমি আগে কখনো ফেস করিনি। আগে হয়তো 6-7 মাস পর পর পিরিয়ড হতো, একবার পিরিয়ড স্টার্ট হলে আর শেষ হতো না। সেখানে যখন আমি একটু লাইফস্টাইল চেঞ্জ করলাম, খুব বেশি না, অল্প কিছু লাইফস্টাইল চেঞ্জিং, দেখলাম যে একদম রেগুলার পিরিয়ড হচ্ছে, সবকিছু ভালো, ওভারঅল হেলথ ইমপ্রুভ করছে। সো মানে আই ওয়াজ কাইন্ড অফ অ্যামেজড এট দ্য রেজাল্টস, যে মানে খুব বেশি কিছু করতে হয়নি, একটু এদিক সেদিক করাতেই মাশাল্লাহ খুব সুন্দর রেজাল্টস পাচ্ছি আলহামদুলিল্লাহ। এন্ড আলহামদুলিল্লাহ আমি পিসিওএস নিয়ে ন্যাচারালি কনসিভও করেছি, আলহামদুলিল্লাহ আমার একটা বেবি আছে এখন। সো এই জিনিসগুলো আমাকে খুব ইন্সপায়ার করেছে যে আমি যদি এটা করে আসতে পারি, তাহলে এখানে যে এত এত মেয়েরা সাফার করছে পিসিওএস নিয়ে, তাদেরকে তো এই জিনিসগুলো জানানো উচিত। হ্যাঁ, so একটা কমিউনিটি থাকা উচিত যেখানে মেয়েরা নিজেদের কথাগুলো বলতে পারবে, নিজেদের প্রবলেমগুলো ডিসকাস করতে পারবে। আমরা একটা ফ্যামিলির মতো থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো সেখান থেকে আমাদের শিফা ওয়েলনেস এর শুরু। তো আমাদের একটা ফেসবুক কমিউনিটি আছে, সেখানে আমাদের প্রায় 24,000 মেম্বার আছে। আমাদের ফেসবুক পেজ আছে। তো গ্রুপে আমরা যে প্রবলেমগুলো প্রায় দেখি, যে কত কোয়েশ্চেনটা আমাকে করা হলো, সেটা হচ্ছে যে এই যে পিসিওএস এর সমাধানটা কি, বা লাইফস্টাইল আমরা কিভাবে চেঞ্জ করব। হ্যাঁ, বা আমি এই ওষুধগুলো খাচ্ছি, এই ওষুধে এটা সমাধান হবে কিনা। হ্যাঁ, আর আরেকটা যেটা বড় একটা জিনিস পাই সেটা হচ্ছে যে ডায়েট করা তো খুব এক্সপেন্সিভ। হ্যাঁ, যে ডায়েট তো খুব এক্সপেন্সিভ, ডায়েট করতে হলে এটা খেতে হবে সেটা খেতে হবে। হ্যাঁ, তো এত ডায়েট করা সম্ভব না, খুব এক্সপেন্সিভ।
এটা এটা অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে। বা পিসিওএস এর জন্য এত এত ওষুধ খাচ্ছি, অনেক টাকা খরচ হচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। হুম। তো অনেকে ভাবে যে শুধু ওষুধ খেলেই হয়তো বা সেটা সমাধান, বাট সেটা তো সমাধান না। ওষুধের সাথে লাইফস্টাইল চেঞ্জও করতে হবে, সেটাও সেই ইম্পর্টেন্ট। সেই বিষয়গুলো তো নিয়ে এই আসলে প্রবলেম আজকে গুলো আমরা আমাদের, হ্যাঁ, জি জি সেটাই। আপু, সেই তো বিষয়গুলো নিয়ে আসলে পরবর্তীতে আজকে আমরা আমরা শিফা জয়েন ওয়েলনেস করলাম। থেকেও এটা নিয়ে আমরা কাজ করছি যে আমরা লাইফস্টাইল ডায়েট কিভাবে চেঞ্জ করতে হবে, এক্সারসাইজ কিভাবে করতে হবে, স্লিপ ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে সার্ভিস দিচ্ছি। আমাদের অনেক ফ্রি ইভেন্ট থাকে যেখানে আমরা ফ্রিতে আমাদের রোগীদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। এছাড়া আমাদের বিভিন্ন পেইড কোর্সেস আছে যেখানে আমাদের জি জি নিউট্রিশনিস্ট জি। আছে, ফিটনেস ট্রেনার আছে, ওনারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছে। আচ্ছা, হ্যাঁ, আমরা ঠিক আছে। মোটামুটি থ্যাংক ইউ। আমাদের কিছু পেশেন্ট মনে হয় বেশ কিছু কোশ্চেন নিয়ে হাজির হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। ওনাদের অনেক ধরনের কোয়েরি আছেন। তো আমরা খুব দ্রুতই আমাদের প্যানেল অফ এক্সপার্টস এর কাছে চলে যাব। এর আগে শুধু একটি কথা বলে নিতে চাই যে আমরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাদের যে এন্ডোক্রাইনোলজি বিভাগ থেকে আমরা কিন্তু একটি পিসিওএস ক্লিনিক রান করি। সেই ক্লিনিকে আমাদের ফ্রি অফ কস্ট আমাদের এন্ডোক্রাইনোলজি তথা হরমোন বিশেষজ্ঞ ডাক্তাররা সার্ভিস দিয়ে থাকেন, এবং তাদেরকে তাদের চিকিৎসা থেকে ওষুধপত্র, তাদের নিউট্রিশনের যত কিছু আছে, ডায়েট চার্ট করা, তাদেরকে এক্সারসাইজের ব্যাপারে পরামর্শ দেওয়া, সেগুলো কিন্তু আমরা রোগীদেরকে প্রোভাইড করতে পারি প্রতি বুধবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ই ব্লকে 609 নম্বর কক্ষে আমরা এই সেবাটি দিয়ে থাকি। যে কোনো রোগী এই সেবাটি নিতে পারবেন। আপনাদের যে কারো যদি এটা সুযোগ হয়, আপনারা এসে আমাদের কাছ থেকে সে সার্ভিস নেবেন অবশ্যই। এতে কোনো সমস্যা নেই। এবং এর জন্য আগে থেকে আপনাকে কোনো টিকিট বুক করতে হবে না বা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে না, আপনি এখানে এসে অন স্পট সার্ভিস নিতে পারবেন ইনশাল্লাহ। আমরা এখন চলে যাব আমাদের প্যানেল অফ এক্সপার্টস এর কাছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্রশ্ন জমা হয়ে গিয়েছে। আমরা প্যানেল এক্সপার্টস এর মধ্যে আজকে আছেন আমাদের বিশিষ্ট এন্ডোক্রাইনোলজিস্ট ডক্টর তানিয়া তোফায়েল ম্যাডাম, আর ডক্টর শাহেদ মুর্শিদ স্যার, যদিও শাহেদ মুর্শিদ স্যার আজকে আমাদের সাথে জয়েন এখনো করতে পারেননি। এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হুরজাহান বানু ম্যাডাম। আমরা প্রথমে চলে যাব ডক্টর তানিয়া তোফায়েল ম্যাডামের কাছে। ম্যাডাম, আমাদের কিছু কমন প্রশ্ন আসে, যেটা হচ্ছে যে আহ, যারা অবিবাহিত, আমরা তো অনেক ক্ষেত্রেই রোগীদেরকে হরমোনের চিকিৎসার জন্য পিল দিয়ে থাকি পিসিও রোগীর ক্ষেত্রে, কিন্তু অনেকেই সেটা নিতে বেশ দ্বিধা বোধ করেন। তো সেই ক্ষেত্রে যারা অবিবাহিত তারা পিল খেলে কোনো অসুবিধা হবে কিনা, এই জিনিসটা জানতে চাচ্ছেন। আর তার সাথে আমি আরো একটি কোশ্চেন জুড়ে দিতে চাই। অনেকেই একটা ভ্রান্ত ধারণা থাকে যে পিসিওএস থাকলে অনেকেরই বাচ্চা নেওয়া যাবে না বা বাচ্চা নিতে পারবে না। এই ব্যাপারটা আসলে কতটুকু মিথ বা কি কি সমাধান, সেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ ডক্টর রাফায়েল। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি ডক্টর তানিয়া তোফায়েল। আজকে আসলে আমি খুবই সম্মানিত বোধ করছি এত সুন্দর একটা প্রোগ্রামের আলোচনায় অংশগ্রহণ করতে পেরে। বিশেষ করে স্পিকাররা সবাই খুব সুন্দর করে বলেছেন যে একটা পিসিএস পেশেন্ট, পিসিএস ইজ এ লাইফস্টাইল ডিসঅর্ডার, এবং এইটার প্রত্যেকটা কম্পোনেন্টকেই আসলে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। শুধু ড্রাগস দিয়ে আমরা আসলে এই ডিজিজটাকে ম্যানেজ বা কন্ট্রোল করতে পারবো না। তো সাধারণত রোগীদের এখানে আজকে আমাদের এখানে অনেকগুলো প্রশ্ন এসেছে। তো প্রশ্নগুলা মানে কিছু প্যাটার্ন আছে, যেহেতু ইন্ডিভিজুয়ালি একেবারে এতগুলো প্রায় 30টার মতো প্রশ্ন এসেছে, উত্তর দেওয়া একটু ডিফিকাল্ট হবে। আমরা এটাকে একটু গ্রুপ করে এই কোশ্চেন গুলাকে একটু অ্যাড্রেস করতে চাই। প্রথমে আমি রাফায়েলের প্রশ্নের উত্তর দিই। সেটা হলো যে পিসিএস হলেই মেয়েরা খুব অ্যাপ্রিহেনশনে ভুগে, যে আমি মনে হয় মা হতে পারবো না, ভবিষ্যতে মনে হয় বাচ্চা হবে না। তারপর মেয়েদের মায়েরা আসে এই প্রশ্ন করে যে আসলে মেয়ের তো বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি, বা অমুকে বলেছে যে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, এখনই বিয়ে দিতে হবে, তা না হলে বাচ্চা হবে না। আসলে এটা কতটুকু সত্য? ব্যাপারটা হচ্ছে যে পিসিওএস একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। মোস্ট অফ দ্য পেশেন্টস অফ পিসিওএস আর সাফারিং ফ্রম এক্সেস ওয়েট, এবং এক্সেস ওয়েটটা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়। সেটাই যখন লোকালি ওভারিকে এফেক্ট করে, দেন দেয়ার ইজ অ্যানোভুলেশন। এবং এই জিনিসটা হচ্ছে রিভার্সিবল উইথ প্রপার ম্যানেজমেন্ট, উইথ প্রপার ডায়েট, লাইফস্টাইল অ্যান্ড মেডিকেশনস। যে আমরা, সেন্ট্রাল প্রবলেম ইজ দ্য ওয়েট। ওয়েটটাকে যদি আমরা খুব ভালোভাবে রিডাকশন করতে পারি, তাহলে আসলে একটা পর্যায়ে গিয়ে সাধারণত বলা হয় মোর দেন 10 to 15% অফ দ্য basal weight the patient that has, এটা যদি রিডাকশন করা যায়, দেন দ্য ডিজিজ গেটস আন্ডার রিমিশন অর কন্ট্রোল। এই কারণেই আমরা বলি আসলে আর্লি ট্রিটমেন্ট স্টার্ট করতে,
যে বিয়ে করবে, বিয়ের পরে সাবফার্টিলিটিতে ভুগবে, তারপর পেশেন্ট হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করবে, সেটা না হয়ে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বা একদম আর্লি এজে যখন পিসিওএস শুরু হচ্ছে তখন থেকে যদি আমরা পেশেন্টের ডায়েট লাইফস্টাইল এগুলাকে হচ্ছে ম্যানেজ করতে পারি, এবং তখন থেকে যদি আমরা এই এক্সেস ওয়েটটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সাবফার্টিলিটি নিয়ে খুব বেশি সাফার করার কথা না। তারপরও হয়তো একটা ফ্র্যাকশন অফ পেশেন্টস আছে পিসিওএস এর। এখানে আজকে অনেকগুলো প্রশ্ন এসেছে যে কাউকে আইভিএফ করতে বলেছেন তাদের স্পেশালিস্ট, আরো কেউ কেউ বলেছেন যে তাদের বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এই ফ্র্যাকশন অফ পেশেন্ট থাকবে এবং তাদের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট অপশন এভেলেবেল আছে। বাট মোস্ট অফ দ্য পেশেন্টস অফ পিসিওএস ক্যান ইভেন কনসিভ ন্যাচারালি। দে ডু নট নিড এনি এক্সট্রা ট্রিটমেন্ট হোয়েন দ্য ডিজিজ ইজ আন্ডার কন্ট্রোল। সো আসলে আমাদের ফোকাসটা হওয়া উচিত সুস্থ থাকা, এবং সমস্যা যেহেতু আছে সমাধানও আছে। কিছু কিছু ফ্র্যাকশন অফ পেশেন্টের সাবফার্টিলিটি থাকবে এবং সেটার জন্য ট্রিটমেন্ট এভেলেবল। ধন্যবাদ ডক্টর তানিয়া ম্যাডামকে আমাদেরকে খুব সুন্দরভাবে জিনিসগুলো বুঝিয়ে বলার জন্য। আহ, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আসলে চলে এসেছে। সব প্রশ্ন আমরা একসাথে হয়তো নিতে পারবো না, আমরা গ্রুপ করে কিছু উত্তর আমরা খোঁজার চেষ্টা করবো যেভাবে তানিয়া ম্যাডাম বললেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ফুরজাহান বানু ম্যাডামের কাছে। ম্যাডাম, আমাদের কিছু প্রশ্ন আছে লিন পিসিওএস নিয়ে। সেই লিন পিসিওএস এর পেশেন্টের খাদ্য তালিকা কেমন হবে, বা ব্যায়ামটা কি তাদের একই রকমই হবে কি না অন্য সবার মতো করে, সেই ব্যাপারে ম্যাডাম তারা একটু জানতে চাচ্ছেন। এইটা একটু ডিটেলস আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি ম্যাডাম। শোনা যাচ্ছে আমাকে? জি আসসালামু ম্যাডাম। আলাইকুম সবাইকে। আজকের এই সচেতনতামূলক অনুষ্ঠানে সবাই যে এত স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেছে, এবং এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার টিমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। স্পেশালি শিফাকে, শেফা অ্যান্ড তার ওয়েলনেস গ্রুপকে, যে আজকের এই উম, অনুষ্ঠানটাকে আমাদের এত সফলভাবে হওয়ার জন্য শেফাকে অসংখ্য ধন্যবাদ। কোশ্চেন এসেছে অনেক। আমি বুঝতে পারছি যে আমাদের পিসিওএস পেশেন্টদের তাদের সমস্যা সম্বন্ধে তাদের অনেক কোয়েশ্চেন। তবে কোয়েশ্চেনগুলোর মধ্যে অনেকেই দেখলাম যে জানতে চাচ্ছে যে যার ওজন কম সে কিভাবে ডায়েট কন্ট্রোল করবে। আসলে আমরা যখন পিসিওএস ডায়াগনোসিস করি তখন যাদের ওজন কম তাদেরকে আমরা, যেহেতু এখানে ডায়াগনোসিসের বিষয়টাও একটা ইম্পর্ট্যান্ট বিষয়, কারণ ওজন যাদের কম তাদেরকে কিন্তু আমরা প্রথমেই পলিসিস্টিক ওভারি সিনড্রোম হিসেবে ডায়াগনোসিস করি না, কারণ কিছু কিছু ডিজিজ আছে যেগুলো পলিসিস্টিক ওভারির মতোই প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করে, এবং সেই সব ডিজিজগুলোকে আমাদের আসলে প্রথমেই এক্সক্লুড করতে হয়। কারণ ডায়াগনোসিস পিসিওএস এর মতো হলেই যে আমরা তাদেরকে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলবো এটা না। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এজন্য সবাই অনেক সময় মনে করে যে আমিও পিসিওএস, ও পিসিওএস, তাহলে ওর ওজন বেশি আমার ওজন কম কেন? তাহলে প্রথম হচ্ছে আমাদের ডায়াগনোসিস কনফার্ম করা। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে খুব নর্মাল ওয়েট অথবা লিন, আমরা যদি বলি যে আন্ডার ওয়েট, ইভেন আন্ডার ওয়েট পলিসিস্টিক ওভারি সিনড্রোমও পাওয়া যায়। সেক্ষেত্রে দেখা যায় যে যদি কেউ আন্ডারওয়েট হয়ে থাকে, মানে বিএমআই যদি 18-র নিচে হয়ে থাকে, তাহলে কিন্তু সে নর্মাল পুষ্টিকর খাবার খেয়ে নর্মাল ওয়েট হবে, এটাই তার মেইন মোটো হওয়া উচিত, টার্গেটটা এরকম হওয়া উচিত। আর যদি এমন হয় যে না সে নর্মাল ওয়েট, আমাদের লক্ষ্য থাকবে যেন আমরা আমাদের যে নর্মাল ওয়েট সেটাকে ধরে রাখতে পারি, কন্টিনিউয়েশন। তবে আন্ডারলাইন যে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে সেটার জন্য আমাদের খাদ্য তালিকা, নিয়মিত খাওয়ার অভ্যাস করা, ঘুমের অভ্যাস করা, এই জিনিসগুলো যেগুলো আমার পূর্ববর্তী স্পিকাররা সবাই বলেছে, লাইফস্টাইল সম্বন্ধে তাদের সচেতনতা বাড়াতে হবে। এবং আরো একটা বিষয় যেটা যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো, সেটার জন্য আসলে আমরা যেসব ওষুধ দিয়ে থাকি সেগুলোকে নিয়মিত সেবন করা, এটাও খুব জরুরি। আমরা সব সময়ই যদি বলে থাকি যে না শুধুমাত্র লাইফস্টাইল আহ, আমাদের মেনটেন করলেই আমার পলিসিস্টিক ওভারি সিনড্রোম সবার ভালো হয়ে যাবে, তাহলে তার কোনো চিন্তাই ছিল না, সবাই শুধু লাইফস্টাইলেই চলতাম। কিন্তু আসলে লাইফস্টাইলের সাথেও কিছু ট্রিটমেন্টের প্রয়োজন আছে। এই ট্রিটমেন্টের প্রয়োজনীয়তার জন্যই আমরা
পিসিওএস এর স্পেশালিস্ট আজকে তৈরি হচ্ছে। একসময় এমন দিন ছিল যে পলিসিস্টিক ওভারি, এটা আমাদের স্যার বলেছেন যে পলিসিস্টিক ওভারি সম্বন্ধে মানুষের সচেতনতাই ছিল না, মানুষ এটা নিয়ে হাসাহাসি করতো, এটা আবার কি ধরনের ডিজিজ। তো আজকে আমি, আমার ধারণা আমরা আমাদের রোগীদেরকেও এখন সচেতন করতে পারছি এই বিষয়টাকে। ধন্যবাদ রাফায়েল। অত্যন্ত ধন্যবাদ ম্যাডাম। আমাদের অনেকগুলো প্রশ্নের আরো জমে এসে গেছে। আমরা আর হয়তো একটা দুইটা প্রশ্ন আমরা নিব। আমরা আরেকবার চলে যাচ্ছি আমাদের ডাক্তার তানিয়া তোফায়েল ম্যাডাম কাছে। ম্যাডাম, কিছু রোগী মনে করেন যে যদি চিকিৎসা নেই তাহলে আমার পিসিও রোগের যে সবগুলো ইয়ে আছে, সবগুলো সিস্ট আছে, এটা কি একদম পার্মানেন্টলি চলে যাবে কিনা। আর কিছু রোগীর প্রশ্ন থাকে যে আমি যদি খুব কঠিন ভাবে ডায়েট কন্ট্রোল করতে পারি, কঠিন ভাবে এক্সারসাইজ করতে পারি, তাহলে ওষুধ সম্পূর্ণ ছাড়াই কি আমি সবসময় ভালো থাকার কোনো উপায় আছে কিনা। এই দুটো প্রশ্ন জাস্ট আমরা আপনার কাছ থেকে একটু আরেকবার শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ ডক্টর রাফেল। রাফেল ঠিক রোগীদের মতো করেই প্রশ্ন করলো। এই প্রশ্নের উত্তরগুলা হচ্ছে একদম সরাসরি হ্যাঁ বা না দেওয়া খুব ডিফিকাল্ট ইস্যু। সেটা হচ্ছে আমিও একটু মানে সিনারিও দিয়েই বলি যে গতকাল একটা পেশেন্টের সাথে আমার কথা হলো। পেশেন্টের ওয়েট ছিল হচ্ছে 106 কেজি। এরপর পেশেন্ট ওয়েট কমালো, তার ওয়েট হলো হচ্ছে 85 কেজি। এবং সেই সময় তার পিসিওএস এর যতগুলা উপসর্গ ছিল, যে অনিয়মিত মাসিক হওয়া, তারপর অবাঞ্ছিত লোম, এই সমস্যাগুলো সবকিছু চলে গেল। কিন্তু ওই সময় এই যে ওজনটা কমানোর যে জার্নিটা তার ছিল, 20 কেজি ওজন কমানোর জার্নি, ওই সময় সে যে ডায়েট লাইফস্টাইল ডিসিপ্লিন মেনটেন করতো, সে মনে করলো যে সে কিওর হয়ে গেল। এবং ধীরে ধীরে সে তার সেই লাইফস্টাইলের এই নিয়মগুলা বা এই যে চেষ্টাটা ওজনটা ধরে রাখার, সেইটা সে আস্তে আস্তে ডেভিয়েট হতে শুরু করলো। এবং পরবর্তীতে প্রথম অবস্থায় যখন সে 20 কেজি ওজন কমালো, আস্তে আস্তে এটা গেইন করতে করতে 20-এর জায়গায় সে 22 কেজি ওজন গেইন করে বর্তমানে তার ওজন হয়ে গেল হচ্ছে 108 কেজি। এবং এই মুহূর্তে তার আবার পিসিওএস এর সমস্ত যে উপসর্গগুলা, সেটা হচ্ছে অনিয়মিত মাসিক, তার ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গেছে, ঘাড়ের কাছে কালো দাগ হয়ে গেছে, তার অবাঞ্ছিত লোম ব্রণ এগুলা বেড়ে গেছে। এই সমস্যাগুলো এখন আরো প্রকট আকারে ফেরত এসেছে। তো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে আমাকে ডায়েট লাইফস্টাইল অবশ্যই করতে হবে। তবে আমি রোগীদেরকে সবসময় অ্যাডভোকেট করি একটা জিনিস, সেটা হচ্ছে আমি এমন কোনো ডায়েট বা এমন কোনো লাইফস্টাইল করব না যে যেই জিনিসটা আমি মেনটেন করতে পারবো না। অনেকে কি করে, একটা ফ্যাট ডায়েট, একটা আহ অদ্ভুত টাইপের ইন্টারমিডিয়েন্ট মানে এক্সট্রিমলি লং ইন্টারমিটেন্ট ফাস্টিং করে, অথবা কিটো ডায়েট করে, যেই জিনিসটা সে মেনটেন করতে পারে না। ফলে ইনিশিয়ালি সে অনেক ওয়েট কমায়, কিন্তু পরবর্তীতে সে যখন আবার ওয়েট গেইন করে, একদম বেসলাইনের চেয়ে বেশি ওয়েট এসে চলে যায়। সো আলটিমেটলি আবার তার যাত্রাটা সেই শূন্য থেকে শুরু করতে হয়। এই কারণে আমরা ঠিক অতটুকু পরিমাণ ডায়েট এবং লাইফস্টাইল এমন ভাবে ম্যানেজ করতে হবে আমাকে, যে যেটা আমি মেনটেন করতে পারবো। আর যেটা বলা হয় যে পিসিওএস আসলে কমপ্লিটলি কিওর করা সম্ভব না, এটাকে কন্ট্রোল করা সম্ভব। এই যে এই রোগীটার উদাহরণ দিয়ে বলি, ওজনটা যদি সে ধরে রাখতে পারতো, তাহলে কিন্তু সে রেমিশনে চলে যেত। তার নিয়মিত মাসিক হতো, তার কোনো সাফার্টিলিটির ইস্যু থাকতো না, তার অবাঞ্ছিত লোম ব্রণ এই সমস্যাগুলো থাকতো না। বাট যেহেতু দ্য কন্ট্রোল এগেইন বিকামস ম্যানলি হ্যান্ডেড, যে সে আবার ওয়েট গেইন করে ফেললো, আবার কিন্তু সমস্যাটা ফেরত আসলো। সো ডায়েট লাইফস্টাইল অবশ্যই মেনটেন করতে হবে, দ্যাটস আ প্রিরিকুইজিট, বাট ইট ইজ নট অনলি দ্য সাফিসিয়েন্ট থিং। মানে এটা অ্যালোন সবসময় যথেষ্ট না। এটার সাথে আমরা ইনসুলিন সেন্সিটাইজার ইউজ করি, এটার সাথে আমরা আরো কিছু ওষুধপত্র ইউজ করি। আপনার স্পেশালিস্ট আপনাকে যেভাবে অ্যাডভোকেট করবে, আপনাকে সেভাবে ট্রিটমেন্টে থাকতে হবে। এই জিনিসটাকে একসেপ্ট করে নিতে হবে। এখন রোগীরা আসলে মনে করে কি, একই সাথে আমরা যেহেতু এন্ডোক্রিনোলজিস্ট, আমরা ডায়াবেটিসের পেশেন্টের এভাবেই ডিল করি। পেশেন্টরা এটাকে একটা যুদ্ধ হিসেবে নেয়, যে ওষুধ হচ্ছে তাদের জন্য শত্রু, অসুখটা আসলে তাদের শত্রুটা। এখানে আমি পিসিওএস পেশেন্টদেরকেও বলবো যে তাদের আসলে ফোকাসটাকে ঠিক করতে হবে। প্যারাডাইম হ্যাজ টু বি শিফটেড, যে আমার এই রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমার যা যা করা দরকার আমি করব। একজন ডক্টর আপনার রিস্ক আর বেনিফিট রেশিও চিন্তা করেই আপনাকে একটা ওষুধ লিখেন। তিনি কখনো আপনার ক্ষতি করার জন্য আপনাকে কোনো ওষুধ প্রেসক্রাইব করে না। সো ডক্টর যদি মনে করে আপনার উপসর্গগুলোর জন্য, ইমপ্রুভ করার জন্য আপনার ওষুধ প্রয়োজন, তাহলে আপনাকে ওষুধ খেতে হবে, ওষুধ সেবন করতে হবে। শুধুমাত্র ডায়েট লাইফস্টাইল দিয়ে আমি সবকিছু জয় করে ফেলবো, এই জন্য আমি খুব
অদ্ভুত টাইপের কিছু ডায়েট ফলো করব, এটা যেন আমরা না করি। এটা। ধন্যবাদ। আপনাকে অত্যন্ত ধন্যবাদ, ডক্টর তানিয়া তোফায়েল। আমরা ম্যাডামের কাছ থেকে জানতে পারলাম যে আসলে আমাদের এই রোগটার নেচার সম্পর্কে এবং রোগটা আসলে আমাদের কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা আজকের অনুষ্ঠানে যথাসম্ভব সহজভাবে আপনাদেরকে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং আমাদের যে এক্সপার্ট প্যানেল আছেন, আমাদের স্যার ম্যাডামরা সবাই চেষ্টা করেছেন অত্যন্ত দক্ষতার সাথে খুব সহজ ভাষায়, সাবলীল ভাষায় আপনাদেরকে সবকিছু বুঝিয়ে বলার জন্য, যাতে আপনারা সাধারণত এই রোগের সাথে সম্পর্কিত যে সমস্যাগুলো ফেস ফেস করেন সেই কমন প্রশ্নগুলো যেন উত্তর পান। এরপরেও আপনাদের আরো কিছু প্রশ্ন থাকতে পারে, যে কোনো রকম সমস্যা থাকতে পারে, তার জন্য অবশ্যই আপনারা একজন এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নেবেন। আর আমাদের পিসিএস ক্লিনিক, যেটা আপনাদেরকে আগেও বললাম যে বুধবার দিন আমরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করে থাকি, ই ব্লকের 609 নম্বর কক্ষে, সেখানেও আপনারা সকালবেলায় এসে এই সেবাটি নিতে পারেন। যে আরো যত যত সমস্যা আছে সবকিছুর ব্যাপারে আপনারা পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারেন। সর্বোপরি যেহেতু এর একটি এন্ডোক্রাইন জনিত সমস্যা, হ্যাঁ, আপনাদেরকে যে কোনো সমস্যা যখন আপনারা সাধারণভাবে সমাধান করতে পারবেন না বা বেড়ে যাবে, অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, সেটাই আমরা আশা করি। আমরা আজকে চাচ্ছিলাম আমাদের সাথে ডক্টর শাহিদ মুর্শিদ স্যারকে, কিন্তু শাহিদ মুর্শিদ স্যার অনিবার্য কারণবশত আমাদের সাথে এখনো জয়েন করতে পারেননি। আমরা এখন আম, এই ব্যাপারে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা ভোট অফ থ্যাঙ্কস এর জন্য একটু আমাদের মোহাম্মদ সাজ্জাদুল আফরোজ এর কাছে চলে যাচ্ছি, ইউনিবেট ফার্মা। উনি আমাদেরকে এই অনুষ্ঠান পরিচালনা করা এবং অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করাতে সর্বোপরি অনেক সাহায্য করেছেন ওনাদের পক্ষ থেকে। ওনার মিস্টার মোহাম্মদ সাজ্জাদুল আফরোজ আমাদেরকে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি নিজেকে আসলে খুবই কৃতজ্ঞ এবং গর্বিত মনে করছি যে আমাদেরকে এই একটা সুযোগ দেওয়ার জন্য। আমি সাজ্জাদুল আফরোজ, আমি ইউনিমেন ফার্মায় আহ, কাজ করছি এবং আমি এই আমাদের আজকের যে এই পিসিএস অ্যাওয়ারনেস প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য, যে সুযোগ দেওয়ার জন্য আমি প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি প্রফেসর এম এ হাসনাত স্যারকে কাছে, এবং তার এরপরে যার নাম আসে প্রফেসর ডক্টর নুরজান বানু ম্যাডাম, ডক্টর তানিয়া তোফায়েল ম্যাডাম। তারা আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য এবং আমাদের উপরে এই বিশ্বাসটা রাখার জন্য যে এই প্রোগ্রামটা আমরা আহ, মানে তাদেরকে এই ফ্যাসিলিটিসটা দিতে পারবো। এবং আমি আহ, একটা কথা এখানে অবশ্যই বলতে চাই, সেখানে সেটা হচ্ছে যে আমরা পিসিএসটা যখন আহ, বাংলাদেশ ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি থেকে শুরু হয়, আমি হাসান স্যারই আমাদেরকে এই দায়িত্বটা দিলেন যে পিসিএস প্রোগ্রামটা এটার জন্য যে সাইন্টিফিক পার্টনার হিসেবে থাকার জন্য। তখন থেকে আমরা এই প্রোগ্রামের সাথে আছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরো সামনে প্রোগ্রামগুলিতে থাকার। আজকের অনুষ্ঠানে যে আমাদের তিনজন আলোচক আছেন, আসলে আমি যদিও আমরা নন মেডিকেল পার্সন, বাট আমরা ওনাদের কথা শুনে মনে হয়েছে যে আসলে এটা খুবই সিম্পল ভাবে ওনারা উপস্থাপন করেছেন এবং আমার মনে হয় সমস্ত রোগী এবং আমরাও সহ এটা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি পিসিওএস নট অনলি এ ডিজিজ, বাট ইট ক্যান বি ম্যানেজ বাই লাইফস্টাইল মডিফিকেশন। আমি আমার যে আজকে যে মডারেটর, আমি হুরজান ম্যাডামকে বলছিলাম, বলছিলাম যে আহ, ইনি তো খুব ট্রেইনড মডারেটর মনে হয়, কারণ উনি এত সুন্দরভাবে উপস্থাপনা করছিলেন এবং অনুষ্ঠানটা কন্ট্রোল করছিলেন। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমার কৃতজ্ঞতা জানাই। সব শেষে আমি সবাই আজকে যারা যারা এখানে উপস্থিত আছেন এবং যারা যারা অনলাইনে পার্টিসিপেট করছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই অনুষ্ঠানটাকে সফলমণ্ডিত করার জন্য। এবং সবার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ সাজিদুল আফরোজকে আপনার ভোট অফ থ্যাঙ্কস এর জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রথমে একটু কনক্লুডিং রিমার্কস শুনতে চাচ্ছি আমাদের প্রফেসর ডক্টর হুরজাহান বানু ম্যাডামের কাছ থেকে।
আজকের অনুষ্ঠানের ব্যাপারে ম্যাডাম আপনার মন্তব্যগুলো একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ ডক্টর রাফায়েল। আজকের এই অনুষ্ঠান আসলে আমার অনেক দিনের অপেক্ষার ফসল। আমি অনেক দিন ধরেই এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম পেশেন্টদের জন্য একটা সচেতনতামূলক অনুষ্ঠান করতে চাচ্ছিলাম। কারণ সবসময়ই আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে যেসব প্রোগ্রাম করি, সেখানে দেখা যায় যে আমাদের আসল যে অংশ, যারা পেশেন্ট, তাদের জন্যই কখনো এই সচেতনতামূলক অনুষ্ঠানটা করা হয় না। তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য আমার সবসময় একটা স্বপ্ন ছিল, তো আজকে মনে হয় পার্শিয়ালি হলেও কিছুটা। কারণ জুম মিটিং কখনোই একটা ভালো জিনিস আমার কাছে মনে হয় না, কারণ জুম মিটিং এ কেউ আসছে কেউ যাচ্ছে, আংশিকভাবে কেউ শুনলো। হয়তো আমরা যা জানাতে চাচ্ছি সবাইকে তা হয়তো আমরা পুরোপুরি দিতে পারি না। তবে এটা আমি বলবো যে আংশিকভাবে আমরা হলেও সফল আজকে, যে আমরা কিছু মানুষকে আমাদের চিন্তা, আমাদের ভাবনাটা জানাতে পেরেছি। কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার আমরা করতে পেরেছি। আমরা সবার কোশ্চেনের অ্যান্সার সময়ের অভাবে করতে পারছি না, কারণ অসংখ্য কোশ্চেন আসছে। তবে অনেকেই আমাদেরকে বারবার জিজ্ঞেস করছেন যে আমরা কোথায় এই আমাদের সার্ভিসটা দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ মেডিকেল কলেজ ইউনিভার্সিটিতে এন্ডোক্রাইন ডিপার্টমেন্টের একটা রুম আছে ই ব্লকে, ই ব্লক 609 নম্বর রুম। প্রতি বুধবার এই সার্ভিসটা দেওয়া হয় পলিসিস্টিক ওভারি সিনড্রোম পেশেন্টদের জন্য। আর আমরা আসলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম পেশেন্টদের নিয়ে কাজ করছি প্রায় এক যুগের ওপর। এবং আমাদের স্যার যিনি আছেন, প্রফেসর এম এ হাসানাত স্যার, উনি আমাদের এই ক্লিনিকটা প্রথম শুরু করেন। এবং আমি এবং স্যার প্রথম থেকেই আমরা এই ক্লিনিকে পেশেন্টদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা এখানে এই ক্লিনিকের সার্ভিস নিতে চান, তারা আহ, অন্যদেরকেও বলতে পারবেন এই সার্ভিস নেওয়ার জন্য। এবং এটা পুরোপুরি ফ্রি একটা সার্ভিস। এখানে আমাদেরকে কাউকেই কোনো সার্ভিস চার্জ দিতে হয় না। এটা একটা আম, ভালো জিনিস, আমরা এটুকু দিতে পারছি। আল্লাহ আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন সার্ভিসটা দেওয়ার জন্য। আমি ইউনিমেড ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে আমার ধন্যবাদ জানাবো, কারণ তারা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের আমাদের যে ক্লিনিক, এতে পুরোপুরি সার্বিক সহায়তা সেই অনেক আগে থেকেই দিচ্ছেন। এজন্য এবং আজকের এই আয়োজনের জন্য তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বক্তারা যারা আমাদের স্টুডেন্ট আজকে, তাদের বক্তব্য ছিল খুবই সাবলীল এবং সুন্দর। আমার যে মডারেটর ডক্টর রাফায়েল, তাকেও অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আজকের এই অনুষ্ঠান শেষ, সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমাদের প্রফেসর এম এ হাসানা স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম, আপনার বক্তব্য থেকে আমরা অনেকগুলো মূল্যবান তথ্য পেলাম। আমরা এখন চলে যাব আমাদের শ্রদ্ধেয় প্রফেসর এম এ হাসান স্যারের কাছে। তার কাছ থেকে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের সর্বশেষ বক্তব্যটি শুনবো। ধন্যবাদ আহ রাফায়েল, ডক্টর উর্মি, গুরজান বানু এবং যারা প্যানেল অফ এক্সপার্ট ছিলেন। তারা একটা খুব ভালো অনুষ্ঠান আয়োজন করেছে, এতে আমি খুবই খুশি হয়েছি, বলার অপেক্ষাই রাখে না। আর ইউনিমেটকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। এটি যখন প্রথম অর্গানাইজ করছিলাম একটু একটু করে 11, 12, 13 সালের দিকে, তখন ইউনিমেটকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা কোনো একটা রিসার্চ গ্রুপকে হেল্প করতে পারেন কিনা। তারা এটাকে বেছে নিয়েছিলেন এবং অদ্যাবধি তারা কিন্তু কন্টিনিউয়াস আমাদেরকে সায়েন্টিফিক হেল্প, নানান রকম টেকনিক্যাল হেল্প করে যাচ্ছেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি এখন আর এটার মধ্যে খুব বেশি খোঁজ নেওয়ার, সময় দেওয়ার সময় পাই না। তারপরেও এটা খুবই সুন্দরভাবে চলছে এবং আগের থেকে অনেক ভালোভাবে চলছে। এটাই হচ্ছে সবচেয়ে প্রত্যক্ষণীয় বিষয়। আর আজকের বক্তারা এবং এক্সপার্টরা যেসব কথা বললেন, তার মধ্যে দুই একটা কথা আমি যদি বলি, যেমন এক বক্তা লাইফস্টাইল, খাবারের ব্যাপার এবং এক্সারসাইজের ব্যাপার, নিয়মানুবর্তিতা, এটাও যেমন দরকারি। এটা এক
জাতি থেকে আর এক জাতিতে ভিন্নতা আছে, সেগুলো ওরা রিসার্চ করে, ওরা করছে আমাদের এই ছেলে মেয়েরা। এরা সবাই আমাদের এখানেই লেখাপড়া করতে যে রিসার্চ করে অনেক কিছু এরা, যেমন এরা হরমোনের তারতম্য, তারপরে ওবেসিটির ইফেক্ট, ওভারির মরফোলজিক্যাল চেঞ্জ, জেনেটিক অল্টারেশনের সাথে ওষুধপত্রের সম্পর্ক, নানান কিছুই তারা দেখেছে। এবং প্রথম দিকে দেখেছে থাইরয়েডের হরমোন একটু গোলমাল হয়ে যায়। ইনফ্যাক্ট থাইরয়েডের গোলমাল, যখন হরমোনটা গোলমাল হয়ে যায়, সেটার কারণে বাবু হয় না অনেকের। তারপরে মোটা হয়ে যায় মানুষ, অনেকের মোটা কমে যায়, বাবু হয়েছে, এই যেমন একজন এক্সপার্ট তানিয়া বললেন। এরকম ডক্টর উর্মি যেমন বললেন যে লাইফস্টাইল কারেকশন করে অনেক রোগীর হার্সুটিজম, মেনস্ট্রেশন এগুলো ঠিক হয়ে যায়। আমাদের বক্তারাও এগুলো বলেছেন। ইদানিং কালে ওরা এই সমস্ত ঘুম কিংবা খাবারের এই সমস্ত বিষয় একটু আমলে বেশি করে রিসার্চের মধ্যে আনছেন। তো আমরা ছোটবেলায় যখন পড়েছি তখন ওই ফাইটোস্ট্রোজেন ইন দ্য ফুড এরকম একটা কথা পড়তাম, স্ট্রোজেন রিসেপ্টর রিলেটেড হ্যাজার্ড, মাইল্ড অ্যাবারেশন অফ হরমোনাল অ্যারেঞ্জমেন্ট, এইগুলা এলএইচ এফএসএইচ, সে অনেক সেগুলোর মধ্যে অনেক আউটডেটেড হয়ে গেছে। কিন্তু অনেকগুলোই এখনো দেখা যাচ্ছে সত্যি সত্যি ওইগুলো কন্ট্রোলে নিয়ে আসলে বাবু হয়ে যায়, ওবেসিটি কমে যায়, এবারে হার্সিটিজম, দ্যাট ইজ লোমের আধিক্য কমে যায়। তো সেই বেনিফিশিয়াল সাইড গুলো আগের থেকে এখন স্পষ্টতর হয়েছে, এখন আরো পরিষ্কার হয়েছে, এখন আরো টার্গেটেড হয়েছে। সেই জন্য আমাদের সুবিধা হচ্ছে এদের এই সমস্ত রিসার্চের কারণে। আমরা এখন জানতে পারছি, যারা আগে জানতাম না, অজ্ঞ ছিলাম, তাদের এই সমস্ত কথাবার্তা থেকে জানতে পারছি যে কোনটা করলে কোনটা হয়, কোনটাতে সুবিধা কি। এই যেমন এখন জানতে পারছি আমরা যে লিন বডি হলেও হতে পারে। আবার যেমন অনেকে প্রশ্ন করেছেন যে ওভারিতে সিস্ট গুলো কমে যাবে কিনা, নিশ্চয়ই সিস্ট রিগ্রেস করে অন্তত, কারণ সিস্ট গুলো তৈরি হয় ওই হরমোনের ইমব্যালেন্সের কারণে, স্টিমুলেটেড হয়। তো যখন সেই স্টিমুলেশনটা কমে যায়, এমনিতেই সেগুলো অনেকটা ইমপ্রুভ করে যায়, সারফেসটা ঠিক হয়ে যায়। আরেকটা যেটা আজকের আমার বক্তারা এবং অর্গানাইজাররা বা আমাদের এক্সপার্টরা এখনো হতাশা ব্যক্ত করছেন, এটা আমি মোটেই অ্যাগ্রিড না তাদের সাথে। আসলে প্রত্যেক দিনই আমরা মানুষকে সচেতন করতে পারছি, প্রত্যেক দিনই মানুষ অ্যাওয়ার্ড হচ্ছে। আর এইগুলো তো সবসময় এরকমই মনে হয়, কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা বিচার করে দেখি, আমরা সেই 12, 13, 14 সালে যেখানে ছিলাম সেখান থেকে অনেক যে আগিয়ে এসেছি, জাস্ট একটু লুক ব্যাক করলেই সবাই বুঝতে পারবে। তো এই বিষয়ে যেমন রবীন্দ্রনাথ বলেছেন যে এখানে লোক সমাগম, অডিয়েন্স ডেকে এনে বলতেই হয়, সব সময় সুযোগ হয় না, সেভাবে অ্যারেঞ্জ করা যায় না। তা ওনার ওই থিওরিতেই বলতে হবে, ফিরে ফিরে ডাক দেখি রে পরাণ খুলে ডাক, রাত্রিবেলা ক্ষণে ক্ষণে, সাত সকালে, ডাক্তারে তুই মনে মনে, ফিরে ফিরে ডাক দেখি রে। মানে ধ্যান জ্ঞানের মধ্যে যদি এই জিনিসটাকে আমরা এনে ফেলি, নিঃসন্দেহে তার ফলাফল পাওয়াই যায়। আমি আর আলম স্যার যখন এটাতে 99 2001 2 সালের দিকে এইগুলো নিয়ে আমাদের, এটা ছিল আমাদের খেলার ম্যাটেরিয়াল, তখন অনেকে আমাদেরকে ঠাট্টা করে বলতেন যে হুজুর সাইদাবাদের খোলা হয়েছে, হায়দ্রাবাদের মাজার খোলা হয়েছে, এখানে আসলে লোম উন্নতি হয়, এখানে আসলে মানুষের বাবু হয়ে যায়। তো আজকে আজকে তো আজকে দেখা যাচ্ছে পিসিও গ্রুপের এই মাজারে গেলে অনেক রকম উপকার হচ্ছে। বক্সেরা মানুষ ঠাট্টা করে যাই বলুক, কিন্তু মানুষের তো অনেক উপকার হচ্ছে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। আজকে এই 609 এই ব্লকে যে ওরা একটা ক্লিনিক করছে, আমি ওই মনে মনে স্বপ্ন দেখতাম যদি বেঁচে থাকতাম। আর বেঁচে না থাকলেও স্বপ্ন দেখতে দেখতে মরে যেতে চাই, যে হয়তো একদিন এটা ওদের একটা ডিপার্টমেন্ট না হোক, একটা ইউনিট হয়ে যাবে, একটা উইং হয়ে যাবে, হয়তো কোনদিন একটা ইনস্টিটিউট অফ ইনফার্টিলিটি অ্যান্ড পলিসিস্টিক ওভারি সিনড্রোম হয়ে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যার আপনাকে অত্যন্ত ধন্যবাদ স্যার। আপনার অনেক মূল্যবান সময় আজকে আপনি আমাদেরকে দিয়েছেন এবং রোগীদেরকে দিয়েছেন। অনেক রোগীরাই আপনার এই মূল্যবান বক্তব্য থেকে অনেক কিছুই শিখতে পেরেছে, এবং একটি জিনিস অবশ্যই তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র আমরা রোগীদেরকে চিকিৎসাই প্রদান করছি না, তার সাথে অনেক জটিল বিষয় নিয়ে গবেষণা কার্য সম্পাদন করছি, এবং আপনার তত্ত্বাবধানে
আপনার নেতৃত্বে আমরা আরো ইনশাল্লাহ গবেষণা করতে চাই, আরো এগিয়ে যেতে চাই, এবং বাংলাদেশে যে পিসিও রোগীরা আছে তাদের জন্য উপযুক্ত যে ম্যানেজমেন্ট আছে সবকিছু নিয়ে আমরা আরো বেশি পরিমাণে জানতে চাই। ইনশাল্লাহ আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ দিকে চলে এসেছি। এখন আর আমরা কোনো প্রশ্ন আপাতত নিচ্ছি না। বাকি সবকিছুই আমরা যে রোগীদের যেগুলো সমস্যা আছে, আপনারা অ্যাগেন আমাদের পিসিও ক্লিনিকে মোর দেন ওয়েলকাম। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই সচেতনতামূলক অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের চেয়ারপারসন প্রফেসর এম এ হাসান স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অ্যাটেন্ড করার জন্য। আসসালামু আলাইকুম।